তো আজকে আমরা এটা এন্ড করে দেবো, পুরো দিল্লি সালতানাতটা এন্ড করে দেবো, তাহলে আমাদের হচ্ছে পরের দিন, আজকে এন্ড করে দিলে আমরা পরের দিনের এমসিকিউটা করে নিতে পারবো। তো আমরা আমরা অলরেডি দিল্লি সালতানাতের মধ্যে দাস বংশ, ঠিক আছে, স্লেভ ডাইনেস্টি, তারপর আমাদের খিলজি ডাইনেস্টি আমরা অলরেডি করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব তুগলক, সৈয়দ আর লোদি ডাইনেস্টি। তো এখানে এই জায়গাটা খুব বেশি বড় নয় বলবো না, আছে কিন্তু একটু অন্যরকম ব্যাপার আছে, একটু মানে আগের গুলোর থেকে একটু শর্ট আছে। তো তুঘলক যারা রয়েছে তাদেরকেই ইবন বতুতা, যাকে আমরা মোটামুটি তুঘলক বংশের সব থেকে বেশি ইনফরমেশন ইবন বতুতার কাছ থেকেই আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করে থাকি। তুঘলকদের বলেছে তুর্কিদের কারনা শাখা হিসেবে ইনক্লুডেড করেছে। যেমন আমরা এদের ক্ষেত্রে পড়েছি, তুর্কিদের ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে ইলতুৎমিশকে পড়েছি, ইলবারি তুর্কি ছিল, সেরকম এখানে তুঘলকদেরকে তারা তুর্কিদের কারনা শাখার হিসেবে বর্ণনা করেছেন। ফাউন্ডার প্রত্যেকেই জানি যে আমাদের তুগলক ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, তাকে ফাউন্ডার বলা হয়ে থাকে। আর শেষ শাসক হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ, সেটা দরবেশ দরবেশ সুলতান নয়, কিন্তু এই নাসিরুদ্দিন মাহমুদ হচ্ছে তুগলক বংশের শেষ রাজা, নাসিরুদ্দিন মাহমুদ। এবার তুগলকদের যে ফাউন্ডেশন বা তুগলকদের যে বলা হয় যে এরা বেসিক্যালি ছিল যে তুর্কি আর মঙ্গলদের মিশ্র জাতি। তার কারণ আমরা দেখেছি বারবার যে টার্কিতে বা তুরস্কে মঙ্গল আক্রমণ বা মঙ্গল ইনভেশন হয়েছে, আর ইন্ডিয়াতেও বারবার মঙ্গল ইনভেশন হয়েছে। তো এর কারণে কি হয়েছে, একটা মিশ্র জাতির ফরমেশন বারবার কিন্তু সব জায়গাতে হয়েছে। যেমন মুঘলরা মিশ্র জাতি, রাজপুত মিশ্র জাতি, এটার একটা বারবার আমরা দেখতে পেয়েছি। তো এরাও বেসিক্যালি বলা হয় যে এই বিভিন্ন যুদ্ধের ফলে এরকম মিশ্র জাতির উদ্ভব হয়েছিল। এবার তুগলক জাতি কিন্তু কোনো ব্যক্তিগত জাতি বা বংশের নয়, এটা ব্যক্তিগত নাম থেকে তুগলক কথাটা এসেছে। যেমন খলজি দেখেছি, সেটা কিন্তু একটা ডাইনেস্টি ছিল, এটা যে একটা হচ্ছে বংশ ছিল, খলজি বংশ। যারা সেই অঞ্চলে থাকতো তাদেরকে খিলজি বলা হতো, এটা আমরা অলরেডি খলজিদের ক্ষেত্রে পড়েছি। তো এই গিয়াসউদ্দিন তুগলক, তো তার নাম গাজী তুগলক। তো তিনি গাজী মালিক অ্যাকচুয়ালি তার নাম ছিল, ঠিক আছে। তো তিনি গিয়াসউদ্দিন তুগলক উপাধি নিয়ে সিংহাসনে বসেছেন, এবং তাকে ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি বলা হয়। তো আগের দিন আমরা লাস্ট দেখেছিলাম কিভাবে গিয়াসউদ্দিন তুগলক খলজি ডাইনেস্টির রাজা হয়েছিল, সেটা আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম। কিন্তু একটা বড় ব্যাপার যে মোহাম্মদ বিন তুগলকের পরে কোনো শাসক কিন্তু এই তুগলক কথাটা ব্যবহার করেনি। ইভেন মোহাম্মদ বিন তুগলকের পরে ফিরোজ শাহ তুগলক এর কথা বলা হয়েছে, কিন্তু ফিরোজ শাহ যে তুগলক, ফিরোজ শাহ কিন্তু নিজেকে ফিরোজ শাহ হিসেবেই মেনশন করেছে। আমরা কিন্তু ফিরোজ শাহ কিন্তু তার নামের সাথে তুগলক কথাটাকে ব্যবহার সেভাবে করেনি। সেই কারণে ফিরোজ শাহ তুগলক বলতে পারি, কিন্তু ফিরোজ শাহ কিন্তু তুগলক কথাটা সেভাবে কোনো জায়গায় ব্যবহার করেনি। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের পরে তুগলক কথাটা কিন্তু সেভাবে পপুলারাইজ হয়নি বা সেভাবে প্রচলিত হয়নি। তো আমরা প্রথমে ডিসকাস করব গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে। তো তার সম্পর্কে আমরা অলরেডি কম বেশি জানি যে তিনি ছিলেন তুগলক বংশের ফাউন্ডার। তার আসল নাম ছিল গাজী মালিক, এবং তিনি প্রথম দিল্লির সুলতান ছিলেন যিনি গাজী বা গাজী উপাধি গ্রহণ করেছিলেন। এবার গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে মুলতানের জামা মসজিদের লিপিতে লিখেছেন যে আমি তাতারদের বিরুদ্ধে 29টা যুদ্ধ করেছিলাম, সেখান থেকে আমি গাজী উপাধি পেয়েছি। তো এটা তার স্টেটমেন্ট ছিল, সেখান থেকে আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো নেই, এটা ডাইরেক্ট যাকে বলা হয় গিয়াসউদ্দিন তুগলকের স্টেটমেন্ট থেকে আমরা বলতে পারি যে তিনি গাজী মালিক উপাধিটা অ্যাডপ্টেড করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ এই নিয়ে আমরা তার ডাইরেক্ট স্টেটমেন্টই পাই, কোনো ঐতিহাসিকদের মত নয়। এবার গিয়াসউদ্দিনের আরেকটা উপাধি ছিল আল সাহিদ, যেটা যে উপাধিটা বা যেটার মেনশন আমরা মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা থেকে পেয়েছি। এবার গিয়াসউদ্দিন তুগলকের যে মা, তিনি একজন হিন্দু ছিলেন, এবং তার মানে যিনি একজন পাঞ্জাবের একজন জাট মহিলা ছিলেন। কারণ পাঞ্জাবে যে আমাদের কর্তারপুর, এইসব জায়গায় দীপালপুর, এইসব জায়গায় গিয়াসউদ্দিন তুগলক শাসক হিসেবে ছিলেন। তো সেই জন্য সেখানে তার হচ্ছে মানে তার বাবার সাথে একজন হিন্দু মেয়ের বিয়ে হয়েছিল। তো যাই হোক, বলবনের পিতা মানে বলবনের সময় কিন্তু গিয়াসউদ্দিনের পিতা ভারতে এসেছিলেন। তো তারপর আলাউদ্দিন খিলজি, এটা আমরা অলরেডি আগের দিনই পড়েছিলাম। আলাউদ্দিন খিলজি কি করেছিল, গিয়াসউদ্দিন তুগলককে এই সময় উত্তর পশ্চিম সীমান্তের প্রধান রক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। আমরা পড়েছি যে আলাউদ্দিন খিলজি মারা যাওয়ার পরে তিনি বারবার হচ্ছে মানে সময়েও তিনি মঙ্গলদের খুঁজে 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 মারতেন, পড়েছি। আলাউদ্দিন খিলজির রাজত্বকালে তিনি পাঞ্জাবের সুবেদার ছিলেন, এবং দীপালপুর ছিল তার ক্যাপিটাল, এটা আমরা পড়েছি।
তো সুলতানের দায়িত্ব গ্রহণ করার আগে গাজী মলিকের জন্য পরিস্থিতি কিন্তু অনুকূল ছিল না। মানে তুগলক যখন রাজা হয়েছিলেন, তারা কিন্তু তার জন্য ফেভারেবল সিচুয়েশন ছিল না। অর্থাৎ সরি, ভুল বললাম। সিংহাসনে বসার আগে তার কিন্তু ফেভারেবল কন্ডিশন ছিল। আমরা অলরেডি পড়েছি যে আমাদের যে আলাউদ্দিন খিলজি মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারের মধ্যে দ্বন্দ্ব, মালিক কাফুরের যে তোমার হচ্ছে মালিক কাফুরের যে মানে পরাজিত করে মালিক কাফুর যে মানে সিংহাসন দখল করার চেষ্টা করেছিল। তারপর দেখলাম উত্তরাধিকারীরা যারা ছিল তারা নিজেরা কেউ অত সমর্থ ছিল না। অর্থাৎ এরপরেও কিন্তু গিয়াসুদ্দিন তুগলক খুব ইজিলি চাইলে রাজা হয়ে যেতে পারতেন। তার সেই জায়গায় শক্তিও ছিল, পপুলারিটিও ছিল, এবং কেউ তাকে কিন্তু কিছু বলতো না, এবং তিনি তুর্কিও ছিলেন। কিন্তু তবুও তিনি কিন্তু সিংহাসনে বসেননি। কারণ গিয়াসুদ্দিন তুগলক এটা যাচাই করছেন যে আলাউদ্দিন খলজির বংশ থেকে কেউ জীবিত কিনা। তাহলে কেউ যদি জীবিত থাকে সে কিন্তু দিল্লির মুকুট তাকে হস্তান্তর করে দিত। অর্থাৎ তার কিন্তু প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করা গেছে, তার কিন্তু সিংহাসন আরোহণ করার তার কিন্তু কোনো ইচ্ছে ছিল না। তিনি টোটালি দেখছিলেন যে আলাউদ্দিন খলজির বংশধর কেউ জীবিত আছে কিনা সেটা আইডেন্টিফাই করার পরে তারপরে কিন্তু তিনি দিল্লির মুকুট নিয়েছিলেন। যেমন জালালউদ্দিন খিলজির ক্ষেত্রে আমরা দেখেছি কায়কোবাদ বা কায়ারমুসের সঙ্গে ব্যাপারটা, কায়কোবাদ হচ্ছে পঙ্গু হয়ে যাওয়ার পরে কায়ারমুস সেই জায়গায় সিংহাসন গ্রহণ করতে পারতেন না, ছোট বাচ্চা ছিলেন বলে। সেই কারণে গিয়াসুদ্দিন তুগলক আমাদের ফিরোজ শাহ তুগলক আমাদের সরি জালালউদ্দিন খলজিকে শাসনভার নিতে হয়েছিল। গিয়াসুদ্দিন তুগলকও কিন্তু সেই জায়গায়, অর্থাৎ এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে যে দিল্লি সালতানাতের রাজারা কিন্তু কেউই কোন একটা ডাইনেস্টির ফাউন্ডেশন নিজের ইচ্ছেতে করেনি। একটা পাওয়ারের যে ভ্যাকুয়াম গ্যাপ হয়েছিল সেই গ্যাপ ফিল আপ করার জন্য তারা কি করেছিল, সুলতান হয়েছিল। যে আমির খসরুর লেখা তুগলকনামা অনুসারে তিনি যখন সুলতান হন, তিনি কিন্তু আলাউদ্দিন খলজির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, বলেছেন যে ওনার কৃপাতেই আমি সুলতান পদপ্রাপ্ত হয়েছি। এই স্টেটমেন্ট গুলো আমাদের এমসিকিউ তে লাগবে, কারণ স্টেটমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আমাদের থাকে। তো সেটা আমরা, আর সোর্সও আমি দিয়ে দিয়েছি আমির খসরু থেকে তুগলকনামা। এরপর আমরা দেখেছি গিয়াসুদ্দিনের যে রাজকবি ছিল, তো আমির খসরুকে তিনি প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দিতেন। অর্থাৎ আলাউদ্দিন খিলজির পরেও কিন্তু আমির খসরু কিন্তু এখানে ছিলেন। তাহলে আমির খসরু কিন্তু গিয়াসুদ্দিন তুগলকের পর্যন্ত রাজকবিও ছিলেন। বুঝতে পারছো, এই জন্য 7 জন সুলতানের কন্টেম্পোরারি বলা হয়। এবং আমির খসরুর জীবনের যে শেষ বই সেটা হচ্ছে তুগলকনামা, সেটা কিন্তু তিনি গিয়াসুদ্দিন তুগলকের উদ্দেশ্যেই ডেডিকেটেড করেছিলেন। তিনি প্রায় প্রতি মাসে 1000 টাকা করে পেনশন আমির খসরুকে দিতেন। কারণ বুঝতে পারছো আমির খসরু পুরো খিলজি সময়ের খলজি বংশে ছিল। তারপর হচ্ছে আমাদের বলবানের সময় থেকে আমির খসরু ছিল। তার মানে আমির খসরু কত দিনের লোক ছিল, বুঝতে পারছো। এবার গিয়াসুদ্দিন তুগলক প্রথম থেকেই কিন্তু এটাই দেখলাম যে সিংহাসনে বসার প্রতি তিনি কিন্তু তার অনীহা প্রদর্শন করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার যে আমিরগণ মানে যারা সেই সময়ের মানে বড় লোকেরা ছিল তারা কিন্তু তাকে গিয়াসুদ্দিন তুগলক উপাধি দিয়ে সিংহাসনে বসতে অনুপ্রাণিত করেছিলেন, এবং তাকে মুসলিম সর্দার যারা ছিল তারাও কিন্তু তাকে সিংহাসনে বসার আমন্ত্রণ জানিয়েছিল। অর্থাৎ বলতে গেলে যে সবার সমর্থনে গিয়াসউদ্দিন তুগলক কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন, কাউকে মেরে বা কারো হচ্ছে সরিয়ে কিন্তু না, সবার সমর্থনে। এক কথায় বলতে পারি নির্বাচিত শাসক ছিল গিয়াসউদ্দিন তুগলক। যেরকম ভাবে আমরা ফিরোজ শাহ তুগলককে দেখবো এরপরে, তিনিও কিন্তু নির্বাচিত শাসক ছিলেন, কারণ মোহাম্মদ বিন তুগলকের মারা যাওয়ার পরে তিনি কিন্তু শাসক হয়েছিলেন, এটাও আমরা দেখবো। তো যাই হোক, জিয়াউদ্দিন বারানি গিয়াসউদ্দিন তুগলকের প্রশংসা করেছেন, যিনি বলেছেন যে মানুষের কল্যাণ সম্পর্কে তিনি উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এই জিয়াউদ্দিন বারানি তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলকের থেকে বেশি ফিরোজ শাহ তুগলকের প্রশংসা করেছেন। তার কারণ আমরা একটু পরে দেখবো যে ফিরোজ শাহ তুগলক অ্যাকচুয়ালি কি পার্সন ছিল। তারপর আমরা ঠিক না ভুল, খারাপ না ভালো, সেটা আমরা, যেমন আলাউদ্দিন খিলজির কথা আমরা আগের দিন পড়েছি, ক্যারেক্টারটা দেখে যতটা আমরা বুঝতে পেরেছি বা যা দেখেছি, যে যতটা আমরা আলাউদ্দিন খিলজিকে ভাবি তার থেকে কিন্তু অনেক বেটার পার্সন তিনি ছিলেন। এবার প্রশাসনিক সংস্কারের মধ্যে সিম্পল কিছু জিনিস, যে সুলতান হওয়ার পরে আলাউদ্দিন খিলজিকে গিয়াসউদ্দিন তুগলককে কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, আর্থিক সমস্যার সম্মুখীন। তার কারণ যে খসরু খান ছিল, তিনি কি করেছিলেন রাজ্যের সম্পদ ধনীদের মধ্যে এবং নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে ভাগ করে দিয়েছিলেন। মানে যারা ছিল তাদের মধ্যে দেখেছিলাম যে আলাউদ্দিন খিলজি এতটাই স্ট্রিক্ট ভাবে পালন করতেন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে করাপশন বলো কোনো কিছু সেভাবে ছিল না। সেই কারণে খসরু শাহ কি করেছিল, সিংহাসনে বসার পরে সবাইকে সবকিছু দান ধ্যান করা শুরু করে দিয়েছিলেন।
তো সেই কারণের জন্য একটা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা গিয়াসউদ্দিন তুগলককে ফেস করতে হয়েছিল, সেটা আমরা অলরেডি এগুলো সম্পর্কে জানি, এগুলো আমরা দেখেছি, পড়েছি এগুলো সম্পর্কে। আর গিয়াসউদ্দিন কিন্তু প্রত্যেককে বলেছিল যে কোষাগারে টাকা জমা দিতে, মানে যে টাকাগুলো দিয়ে দিয়েছে সেগুলো ফেরত দেওয়ার কথা তিনি বলেছিলেন। সবাই ফিরিয়ে দিয়েছিল কিন্তু নিজামুদ্দিন আউলিয়া ফিরিয়ে দেয়নি। এই কারণে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে ফিরোজ শাহ তুগলকের একটা কনফ্লিক্ট বা লড়াই বারবার কিন্তু দেখা গিয়েছিল। এবার ফিরোজ শাহ তুগলক কিন্তু আলাউদ্দিনের যে কঠোর শাস্তি ব্যবস্থা বাতিল করেছে। কারণ আলাউদ্দিন খিলজি ভীষণ স্ট্রিক্ট ছিলেন, যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া থেকে শুরু করে বহু রকমের কঠোর শাস্তি তিনি ব্যবহার করতেন। এবার ফিরোজ শাহ তুগলকের বড় কাজের মধ্যে একটা ছিল কি, ডাক ব্যবস্থা সম্পূর্ণভাবে গঠন করেছিলেন। শের শাহের সময় আরো ভাবে হয়েছিল, কিন্তু এই সময় কিন্তু ডাক ছিল। এই জায়গায় ডাকটা ওই মানে পুরো পোস্টাল ব্যাপারটা নয়, এটা বেসিক্যালি ছিল তোমার মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফর্মে ডাক ব্যবস্থা, সেটা কিন্তু শের শাহের সময় ছিল, যেটা ঘোড়ার পিঠে ডাক। ঠিক আছে, এই সময় ডাক ব্যবস্থা সেই সময় গিয়াসউদ্দিন তুগলকের সময় অনেকটাই বেশি ফাউন্ডেশন হয়েছিল, যেখান থেকে প্রতি 2 থেকে এটা 3 হবে, 3 মাইলের মধ্যে একটা করে ডাক পোস্ট করে, যার বিস্তারিত বিবরণ ইবন বতুতা তার বইতে মেনশন করেছেন। যে ভারতের ডাক ব্যবস্থার বিবরণ ইবন বতুতা তার এই মানে যে তুগলক নামা বইতে তিনি মেনশন করেছেন। ঠিক আছে, এবার অর্থনৈতিক সংস্কারের মধ্যে জিয়াউদ্দিন বারান বেসিক্যালি বলেছেন যে জিয়াউদ্দিন বারানি বলেছেন গিয়াসউদ্দিন তুগলকের অর্থনৈতিক ভিত্তি ছিল মধ্যপন্থা নীতি। অর্থাৎ তিনি কি করতেন, যে তিনি কৃষকদের ব্যাপারে সঠিক নীতি গ্রহণ করেছিলেন। যে কৃষকরা মানে কি কি ব্যবস্থা তাদের কৃষকদের করলে তাদের যে চাষবাস বা তাতে তারা লাভবান হবে, সেই কারণে তিনি কিছু পদ মানে নীতি গ্রহণ করেছেন। তার মাধ্যমে তিনি কি করেন, সব জমিদাররা ছিল, জমিদারের পোস্ট বলেছিলাম, খুত, মুকদ্দর, চৌধুরী, এই যে পোস্ট গুলো বলেছিলাম, এদের পুরনো অধিকার তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। তাদের যা যা অধিকার ছিল সেগুলো ফিরিয়ে দেয় এবং তাদেরকে কৃষকদের অধিক উৎপাদনে উৎসাহিত করেছিল। দেখো, এটা আজকের দিনে আমরা যদি করি তাহলে কি হয়, যে প্রত্যেকে উৎসাহিত হবে। আজকের দিনে কি হয়, যে প্রত্যেক কিছু উৎপাদনে উৎসাহিত করলে তাহলেই না উৎপাদন বাড়বে। সেই কারণে তিনি কৃষকদের উৎসাহিত করেছিলেন যাতে তারা অধিক উৎপাদন করে, কারণ অধিক উৎপাদন হলেই একমাত্র কি হবে, ইকোনমি বুস্ট আপ করে। ঠিক আছে, এবার গিয়াসউদ্দিন কি করতেন, তার উৎপাদনের 1/5 থেকে 1/3 ট্যাক্স হিসাবে তিনি অ্যাডপ্ট করতেন। 1/5 থেকে 1/3 করতেন, এবং কৃষকদের সব খাজনা সেই সব জমির উপর নেওয়া হতো যেগুলি চাষ করা যেত। এরকম নয় যে সব জমি আছে তোমাকে দিতে হবে, সেরকম নয়। যেগুলোতে চাষ করা হবে সেই চাষযোগ্য জমির উপরে কিন্তু তিনি খাজনা নিতেন। ঠিক আছে, খাজনা আদায় করতেন। ওকে, তার মানে বলা যায় যে একটা যে মানে টর্চার বা একটা মানে এগুলো সেগুলো কিন্তু ছিল না। খাজনা যেসব জমিতে চাষ হয় সেই চাষ করা জমির উপরেই খাজনা অ্যাডপ্ট করা হতো। এবার তিনি কি করেন, আগে একটা পোস্ট ছিল, আগে একটা জিনিস হতো হচ্ছে হুকুম ই মাসাহাত, অর্থাৎ জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ধারণ করা হতো, যেটা আলাউদ্দিন খিলজি করেছিল। তো সেটাকে বাতিল করে তিনি কি করেন, হুকুম ই হাসিল এটা করেন। অর্থাৎ রাজ কর্মচারীর উপস্থিতিতে উৎপন্ন যে শস্য, সেই উৎপন্ন শস্যকে বন্টনের প্রথা প্রবর্তন করে। অর্থাৎ আগে কি হতো, যে জমি জরিপ করে সেখান থেকে রাজস্ব নির্ধারণ করা হতো, সেটাকে বাতিল করে হুকুমি হাসিল, মানে যেগুলো রাজ কর্মচারীদের উদ্দেশ্যে যে যার যতটা এক্সেস হবে সেই শস্যটাকে বন্টন করে দেওয়া হতো। কিন্তু সব থেকে বড় কোশ্চেন হয় যে ইনি কি করেছিলেন, যে ইজারাদারি ব্যবস্থা, যেটাকে হচ্ছে ফার্মিং সিস্টেমে নিন্দা করেছিলেন। ইজারাদারি ব্যবস্থা কি, আমি তোমাকে আমার একটা জমি দিয়ে দিলাম, ইজারা দিয়ে দিলাম, তুমি চাষ করে সেখান থেকে হচ্ছে আমাকে ট্যাক্স দিয়ে দেবে, যেটা এখনকার দিনে আমরা যেগুলো বেশিরভাগ করে থাকি। যে বড় বড় চাষিরা কি করে, নিজেরা চাষ করে না, যারা ছোট চাষি তাদেরকে দিয়ে দেয় ইজারা হিসেবে। ঠিক আছে, তো এটার তিনি নিন্দা করেছিলেন গিয়াসউদ্দিন এ, আমির। এগুলো বেসিক্যালি কি হতো, আমির যারা ছিল মানে বড় লোক যারা ছিল সেই সময়, তারা কি করতো, নিজের আন্ডারে জমি রাখতো কিন্তু কৃষকদের দিয়ে চাষ করাতো। এতে কৃষকরা কি হতো, সঠিক ভাগ পেতো না বা তারা অতটা কিছু মানে বেটার কিছু পেতো না, সেটা তিনি বিরোধিতা করেছেন। এবং ইকতাদারদের মানে আহ, যে খরচের উদ্বৃত্ত কর তিনি কোষাগারে পাঠাতেন, এবং তিনি প্রথম সুলতান যিনি খাল নির্মাণের ক্ষেত্রে কাজ করেছিলেন। এবার এটা বেসিক্যালি ক্রেডিট দেওয়া হয় ফিরোজ শাহ তুগলককে, কিন্তু প্রথম খাল নির্মাণের কাজ গিয়াসউদ্দিন তুগলক করেছেন। সামরিক সংস্কারের মধ্যে তিনি সরকারি খরচে ঘোড়াদের সৈন্যদের ঘোড়াদের দেখভালের ব্যবস্থা করেন। যেটা আমরা জানি যে
এখনকার যে জিনিসটা হয়ে থাকে। এছাড়া তিনি আলাউদ্দিন খলজির যে দাগ আর চেহারা বা হুলিয়া, এই যে প্রথাটা ছিল, যে আমরা জানি, তো এটা তিনি চালু রেখেছিলেন। এবং গিয়াসুদ্দিন সৈন্যদের সাথে পুত্রের মতো ব্যবহার করতেন। এর ফলে কি হতো, প্রত্যেকে গিয়াসুদ্দিনের মানে মানে প্রতি অনেক বেশি লয়াল থাকতো। ঠিক আছে, এই জন্য এটা জিয়াউদ্দিন বারানি বলেছেন। গিয়াসুদ্দিন নিজে সৈনিকদের যে বেতন রেজিস্টার, সেটার নাম ছিল ওয়াসিলাত ই হামাস, এটা তিনি চেক করতেন, অর্থাৎ দেখতেন যে সৈনিকরা সঠিক পরিমাণে বা ঠিক পরিমাণে তারা বেতন পাচ্ছে কিনা, টাইমে পাচ্ছে কিনা, সেটা রাজা বা সুলতান নিজে এসে চেক করতেন। তার মানে বুঝতে পারছো তিনি কতটা এইসবের প্রতি কনসাস ছিলেন, যে প্রত্যেকে যাতে সব অধিকার পাচ্ছে কিনা সেটা দেখার জন্য। তিনি মানে খসরু শাহ যে ছিল, প্রচুর টাকা পয়সা বিতরণ করেছিল, এবং তিনি এগুলো ফেরত পাওয়ার জন্য এবার বলেছিল, ফেরত দিতে বলেছিল। ফেরত দিতে বললেই তার ফেরত দেওয়া হয়ে যাবে না, তার জন্য ডিপার্টমেন্ট বানাতে হবে। সেই জন্য তিনি দফত ই ফাজিলাত হামাস, একটা রেজিস্টার গঠন করেছিলেন, যে কি করবে, যে যে টাকা ফেরত দেবে সেগুলোর হিসেব করবে। আর যারা সৈন্যরা যাতে আর্থিক সমস্যা না পড়ে, সেই কারণে তিনি টাকাগুলো কিস্তি হারে কেটে রাখতেন। এখনকার দিনে যেগুলো হচ্ছে, টাকা কেটে দেখবে পেনশন হিসেবে যে দেওয়া হয়, পেনশনটা কি দেওয়া হয়, এটাই তো করা হয়, তোমার কাছ থেকে তোমার স্যালারি থেকে কিছুটা টাকা নিয়ে তোমার পেনশন বা প্রভিডেন্ট ফান্ড হিসাবে তোমাকে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ড কি, তোমার টাকা, তোমার স্যালারি টাকা কেটে তোমাকেই আবার পরে অনেক টাকা রিটার্ন দিয়ে দেবে, যাতে তুমি সেই টাকা নিয়ে পরে যখন ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার সময় যাতে সেই জিনিসটা কাজে লাগাতে পারো। ঠিক আছে, এই তাহলে ভাবো কতটা অ্যাডভান্স চিন্তা ভাবনা তার ছিল। এবার ফিরোজ শাহ তুগলকের কিছু আন্দোলনে তিনি পার্টিসিপেট করেছেন, তার মধ্যে ওয়ারেঙ্গেল বা তেলেঙ্গানা বিদ্রোহ। তো ফিরিস্তা বলেছিলেন যে দক্ষিণের রাজারা দিল্লি সুলতানের আধিপত্য মেনে নিতে অস্বীকার করে কর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। সেই জন্য গিয়াসুদ্দিন তুগলক তার বড় ছেলে জুনা খাঁ, যেটাকে আমরা বা উলুগ খাঁ, বা যাকে আমরা মোহাম্মদ বিন তুগলক বলে থাকি, তাকে তিনি এই অভিযানে পাঠিয়ে। এবার মোহাম্মদ বিন তুগলকের মানে এটা তোমরা হয়তো অবাক হবে বা এই করবে জানে, যে দিল্লি সুলতানের মানে কোন সুলতান জীবনের সব থেকে বেশি সময় যুদ্ধে কাটিয়েছেন, সেটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক। মানে আরো অনেক রাজা আছে, সাপোজ ধরো কেউ একজন রাজা আছে, সাপোজ ধরো 20 বছর রাজা আছে বা 15 বছর রাজা আছে, সে সাপোজ ধরো 1000 দিন রাজা আছে। 1000 দিনের মধ্যে সব থেকে বেশি দিন যে যুদ্ধক্ষেত্রে কাটিয়েছে, যে সিংহাসনে বসে বা এতে নয়, সবচেয়ে বেশি যুদ্ধক্ষেত্রে কাটিয়েছে সে কে, মোহাম্মদ বিন তুগলক। মানে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা এরপরেই পড়বো, দেখবো তাকে আমরা যতটা জানি, অ্যাকচুয়ালি সে কিন্তু সেরকমই ছিল না, সে যথেষ্ট ভালোই ছিল মোহাম্মদ বিন তুগলক। তাহলে কেন মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, তার কারণ একটু পরেই দেখতে পারবে। কারণ তিনি হিন্দুদের জন্য অনেক ভালো কাজ করেছিলেন, বা তাদের প্রতি অনেকটা সফট হার্টেড ছিলেন। এই কারণে মোহাম্মদ বিন তুগলক খারাপ, অর্থাৎ দিল্লি সালতানাত বলে মুঘল এম্পায়ারে সেই রাজাকেই খারাপ বলবে যেই রাজা হিন্দুদের ফরে বা হিন্দুদের উন্নতির জন্য কোনো কাজ করবে। আকবরকে করতে পারে না কেন, কারণ আকবর এতটাই ওপরে ছিল। মানে যাবো, তারপরে ধরো আজকে যদি আমি বিরাট কোহলি আর রোহিত শর্মার কোনো কিছু বা বিরাট কোহলির নিন্দা করতে চাই, আমি বিরাট কোহলিকে কি নিন্দা করবো, করতে গেলে তার যে রানের একটা জায়গা, সেটা এতটাই উপরে করা যায় না। ওই জন্য আকবর এতটাই তার টেরিটরি এক্সপ্যান্ড করে দিয়েছিলেন, মানে আকবর হিন্দুদের প্রতি ফেভারেবল হলেও তাকে কিন্তু আজকে খারাপ করা যায়নি, কিন্তু মোহাম্মদ বিন তুগলককে অনেকটাই অপমান মানে অপবাদ দেওয়া হয়েছে। আমরা একটু পরে সেটা ডিসকাস করবো। এবার গিয়াসুদ্দিন তুগলক তাকে কিন্তু যুবরাজ ঘোষণা করে দিয়েছিলেন। যুবরাজ মানে যে গিয়াসুদ্দিন তুগলকের পরে সেই রাজা হবে, মোহাম্মদ বিন তুগলক রাজা হবে। কিন্তু এই যে তেলেঙ্গানা যখন অ্যাটাক করেছিল, তখন তেলেঙ্গানার শাসক ছিল প্রতাপ রুদ্রদেব। তো জিয়াউদ্দিন বারানি সে সময় বলে, সে সময় গুজব উঠেছিল যে গিয়াসুদ্দিন মারা গেছেন, এবং ইবন বতুতা বলেছেন যে এর পেছনে মোহাম্মদ বিন তুগলক ছিলেন, যিনি মানে আমিরদের সঙ্গে ষড়যন্ত্র করে আমাদের একে মারতে চেয়েছিলেন, মানে গিয়াসুদ্দিন তুগলককে মারতে চেয়েছিলেন। দেখো এটা কতটা ইনভ্যালিড ব্যাপার, কারণ কি মোহাম্মদ বিন তুগলক নিজেই রাজা হবেন, এবং তার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না যে কেউ তার জায়গায় রাজা হয়ে যাবে। তাকে অলরেডি যুবরাজ গিয়াসুদ্দিন তুগলক ঘোষণা করে দিয়েছিল। তাহলে তার তার পিতাকে মারার মতো কোনো মানে এই ছিল না, কোনো কারণই ছিল না। ঠিক আছে, যে সে দুদিন পরে তো সে রাজা হবেই, তাহলে তাকে মারার জন্য কোনো তার কাছে কোনো কজই ছিল না। ঠিক আছে, তো যাই হোক, তবুও মোহাম্মদ বিন তুগলকের ক্যারেক্টারকে খারাপ করার জন্য তাকে কি কেমন ভাবে এক্সপ্লেন করা হয়েছে সেগুলো দেখো। আর তোমরা তো অ্যাকচুয়াল যেগুলো পড়েছো সেগুলো জানো, এবার অ্যাকচুয়াল জিনিসগুলো দেখো। তো এখান থেকে মানে এই যে গুজব থেকে একটা আন্দোলন উঠেছিল, সেখানে মোহাম্মদ বিন তুগলক সেখান থেকে পালিয়ে দেবগিরিতে শেল্টার নিয়েছিলেন, কারণ সেখানে লোকেরা মোহাম্মদ বিন তুগলককে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। কারণ বলেছিল যে মোহাম্মদ বিন তুগলক তার পিতাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, এর একটা কনস্পিরেসি উঠেছিল, এই জন্য তিনি দেবগিরিতে
বা দেবগিরি বা দৌলতাবাদে তিনি পালিয়ে গিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য। এরপরে তিনি কি করেন, সেখান থেকেই তেলেঙ্গানা জয় করেন এবং তেলেঙ্গানা জয় করার পরে গিয়াসউদ্দিন দিল্লি থেকে আবার নতুন সেনা পাঠিয়েছিল তেলেঙ্গানা জয়, কারণ এই সেনার মধ্যে গুজব উঠে গিয়েছিল যেন তারা আর যুদ্ধ করেনি। এই জন্য গিয়াসউদ্দিন আবার দিল্লি থেকে নতুন সেনা পাঠিয়েছিল। তো গিয়াসউদ্দিন এরপর তেলেঙ্গানা জয় করে তেলেঙ্গানাকে ৯টি জেলায় ভাগ করে দিল্লি সুলতানের ঐক্যবদ্ধ করে এবং সেখান থেকে ওয়ারেঙ্গলের নাম করে দেওয়া হয় সুলতানপুর। এরপর ১৩২৩-এ মোহাম্মদ বিন তুগলক মাদুরাই ক্যাপচার করে তার দিল্লি সুলতানের সাথে যুক্ত করে এবং মোহাম্মদ বিন তুগলককে যে বড় হওয়া, সে কিন্তু তাকে সৈন্য হিসেবেই বড় করা হয়েছে। মানে এই যে বললাম তিনি জীবনে কিন্তু প্রচুর যুদ্ধ করেছেন। যে এক কথায় যে মোহাম্মদ বিন তুগলক একজন ভীষণ বড় লোক, যিনি এক কথায় স্কলার ছিলেন এবং ওয়ারিয়র ছিলেন, যেটা খুব কম পাওয়া যায়। যে স্কলার মানে পড়াশোনাও করে, তার সাথে যুদ্ধও করতে পারে, সেরকম মানে কম্বিনেশন খুব রেয়ার হয়। এটা জেনারেলি খুব কম থাকে। যেমন আমাদের শিবাজির ছেলে সম্ভাজি স্কলার ছিলেন প্লাস ওয়ারিয়র ছিলেন, সেরকম মোহাম্মদ বিন তুগলক ছিলেন। মানে যদি কম্পেয়ার করতে যাও দিল্লি সালতানাতের সব থেকে মহান রাজা বা সব থেকে ভালো রাজাকে, সে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। কারণ তিনি সব থেকে ভালো অ্যাডমিনিস্ট্রেশন করেছিলেন, কিন্তু জিনিসটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছিল তার কিছু মানে ফল্টের কারণে, বা তার মানে এই যে ব্যাপারটা কি, বিরাট কোহলি দেখো যতই ভালো খেলুক, যদি তার টিমমেটরা মনে করে যে তাকে আমি ডোবাবো, তাহলে বিরাট কোহলি ম্যাচে যদি ২০০ রানও করে, বাকি প্রত্যেকে যদি ১ রান ২ রান ০ রান করে তাহলে ইন্ডিয়া কি কোনোদিন জিততে পারবে? কোনোদিন জিততে পারবে না। তো মোহাম্মদ বিন তুগলকের অবস্থা সেরকমই ছিল। সে নিজে যত ভালো যাই কাজ করে থাকুক, প্রত্যেকে তার অপোজিশনে ছিল। সেই কারণে এটা কিন্তু সম্ভব হয়নি। এরপর মোহাম্মদ বিন তুগলক এরপরে উড়িষ্যায় জজনগর অ্যাটাক করেছিলেন, জজনগর অভিযান করেছিলেন এবং দ্বিতীয় ভানুদেবকে তিনি শাস্তি প্রদান করার জন্য করেছিলেন, যেটার উল্লেখ আমরা রাজমহেন্দ্রী প্রস্তরীতে আমরা এর উদ্ভব পেয়ে থাকি। এবার ১৩২৪-এ কি হয়, গিয়াসউদ্দিন তুগলক এবং জাফর খান, জাফর খানের কথা আমরা অলরেডি পড়েছি। তো জাফর খান এরা কি করেছিল, বাংলা অভিযান করেছিল, যেটা গিয়াসউদ্দিন তুগলকের বেসিক্যালি বলা হয় শেষ অভিযান ছিল। কারণ বাংলা অভিযানের পরে তিনি যখন ফিরছিলেন, ঠিক আছে, তিনি যখন এখানে ফিরে আসছিলেন, তো তো ফিরে আসার পর এবার এটা আমরা দেখেছি যে বলবনের মৃত্যুর পরে বাংলা স্বাধীনভাবে চলছিল। কেন? কারণ বলবনের যে ছেলে ছিল, তো তোমার নামটা কি বলতো, যে তোমার বাংলার শাসক হিসেবে নিযুক্ত ছিল, বুঘরা খান, তাই না? বুঘরা খান ছিল তো নাকি? মনে আছে না ভুলে গেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, বুগরা খান। বুঘরা খান ছিল। তো সে বুঘরা খানের জন্য বাংলা ইন্ডিপেন্ডেন্ট ছিল। তো এই কারণে যে বলবার এই বিহার, উড়িষ্যা আর মানে বাংলা, বিহার আর উড়িষ্যা, এই জায়গাগুলো কিন্তু জালালউদ্দিন খিলজি বা আলাউদ্দিন খিলজির এম্পায়ারের অংশ ছিল না। সেই জন্য গিয়াসউদ্দিন বাহাদুর সে সময় বাংলার সুলতান ছিলেন। এবার গিয়াসউদ্দিন বাংলা জয় করে বাংলাকে দুভাগ করে গিয়াসউদ্দিন তুগলক সেই সময় বাংলা জয় করলেন। এরপরে জয় করে সেই জায়গায় দুটো ভাগে ভাগ করলেন। নর্থ বেঙ্গলের জন্য নাসিরুদ্দিনকে নর্থ বেঙ্গল শাসন করলেন, আর দক্ষিণ আর পূর্ববঙ্গকে দিল্লি সুলতানের সাথে যুক্ত করে বাহরাম খাঁ, যেটাকে আমরা তাতার খাঁ বলা হয়, তাতার খাঁকে, বাহরাম খাঁ বা তাতার খাঁকে, তাতার খাঁর নাম আমরা পরে আবার দেখবো, এই অঞ্চলের সুবেদার হিসেবে অ্যাপয়েন্ট করে। বলা হয় ইসামি বলেছেন যে বাংলা থেকে ফিরে আসার পরে গিয়াসউদ্দিন মাঝখানে রাস্তাতে মিথিলা বা যেটাকে আমরা তিরহুদ বলি, সে তিরহুদ তিনি জয় করেছিলেন। মানে এটা বলা যায় যে বোনাস, ঠিক আছে। আসার সময় বললো আর কি করবো, মিথিলাটা একটু জয় করে এলি, ঠিক আছে। তো এইরকম এবার দেখো, এই জয় করা মানে কখনোই এটা নয় যে এই জায়গাগুলো জয় করে তিনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতেন। বেসিক্যালি এসব বেশিরভাগ জায়গায় জয় করে কি হতো, লুটপাট করে নিয়ে চলে যেত বা সেই জায়গায় ট্যাক্স কালেক্ট করতো, ঠিক আছে। মানে সেই সব জায়গায় আবার কিন্তু যে যার ডাইনেস্টি আবার তৈরি হয়ে যেত। এইভাবে সাম্রাজ্যভুক্ত করা, সেটা কিন্তু মানে বেসিক্যালি আকবর এই জিনিসগুলো শুরু করেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এবং সেই সময় মিথিলার রাজা ছিল হরি সিংহ দেব ছিল, যাকে তিনি পরাজিত করেছিলেন। আর এইসব মঙ্গল নেতা, একমাত্র মঙ্গল নেতা সির মুঘল ভারত আক্রমণ করেছিল, যাকে মালিক সাদি ছিলেন, মানে আমাদের গিয়াসউদ্দিন তুগলকের সময় মুঘল মানে আমাদের নর্থ ওয়েস্টের ছিলেন, তোমার প্রশাসক ছিলেন মালিক সাদি, তাকে পরাজিত করেছিলেন। মঙ্গল নেতা সির মুঘলকে পরাজিত করেছিলেন মালিক সাদি। এবার তার যে লাস্ট ব্যাপার, যে কিভাবে আমাদের
এরপরে কি হলো একটা জিনিস, সেটা হচ্ছে আফগানপুর ষড়যন্ত্র, যেটা মার্চ 1323 কথা বলা হয়ে থাকে। কি হয়েছিল, যে এটা একটা কনস্পিরেসি বলা হয়েছে, কতটা সত্য কতটা মিথ্যে সেটা কথা কি। গিয়াসুদ্দিন যখন বাংলা অভিযান ফিরে ফিরে আসছিল, তখন জুনা খা মানে মোহাম্মদ বিন তুগলক রাজধানী তুগলকাবাদ থেকে 8 কিমি দূরে আফগানপুর যে জায়গায়, তাকে অভিনন্দন জানানোর জন্য একটা ব্যবস্থা করেছিল। সেখানে জুনা খান কি করেছিল, মীর ইমারত বলে একজনকে, যেটা রাজকীয় শিল্পকার ছিল, তাকে আহমেদ আয়াজ, ঠিক আছে, আহ, আহ, তাকে আহমেদ আয়াজ দ্বারা একটা কাঠের প্রাসাদ নির্মাণ করিয়েছিল। মীর ইমারত একটা পোস্ট, ঠিক আছে। তো সেখানে আহমেদ আজাজ একজনের নাম, দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়, ঠিক আছে। মীর ইমারত বলতে রাজকীয় শিল্পী যে হতো তাকে বলা হতো মীর ইমারত। ব্যক্তিটার নাম হচ্ছে আহমেদ আজাজ। তাকে একটা কাঠের প্রসাদ বা একটা এরকম বলা হয় পিলার নির্মাণ করতে বলেছিল সম্বর্ধনা জানানোর জন্য। এবার দেখা গেছে যে এটা বলা হয় যে মোহাম্মদ এর পরে সুলতান হওয়ার পরে মোহাম্মদ বিন তুগলক আহমেদ আয়াজকে খাজা উপাধি দিয়ে তার উজির হিসেবে অ্যাপয়েন্ট করেছে, যেটা অনেকের দৃষ্টি নজরের মানে এর মধ্যে গিয়েছে, যে অনেকে বলেছে যে এরকম ব্যাপার ছিল। এবার কি হয়েছিল, এই যে প্রসাদটা ছিল, এটা কিন্তু কি হয়েছিল হঠাৎ করে ভেঙে গিয়েছিল, এবং সেখানে সেই চাপা পড়ে গিয়াসুদ্দিন তুগলক আর তার ছোট ছেলে মাহমুদ সেই কাঠের প্রসাদের নিচে চাপা পড়ে মারা যায়। এবার এটাকে বিভিন্ন হিস্টোরিয়ান এটাকে বলে যে মোহাম্মদ বিন তুগলক ইচ্ছাকৃতভাবে মেরেছিলেন। আবার অনেকে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কারণ এটা বলা হয় সেই সময় বজ্রপাত হয়েছিল বিদ্যুৎ পড়ার কারণে। জিয়াউদ্দিন বারানি বলেছেন যে বজ্রপাতের কারণে এই মহল ভেঙে গিয়েছিল, যে মোহাম্মদ বিন তুগলককে নির্দোষ বলেছেন। বারানি আর ফিরিস্তা তিনি পিতৃ হত্যাকারী বলে স্বীকার করেননি, বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক এরকম কিছু করেননি, এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল। কিন্তু এই জায়গায় আবার পরবর্তীকালে আমরা দেখি যে ইবান বাতুতা, মালিক ইসামি, আবুল ফজল বদাউনি, এই ব্যক্তিরা মোহাম্মদ বিন তুগলককে তার পিতার হত্যাকারী হিসেবে কনসিডার করেছে। এবার দেখো সবকিছুতে ব্যাপার এটাই, যে মানুষ যেটা পছন্দ করে সেটাকে অ্যাকসেপ্ট করবে, আর যারা সত্যি কি মিথ্যা সে ভগবান জানে। তো এটা দুটো কনস্পিরেসি, এটার কথা বলা হয়েছে। আমি এই জন্য দুরকমই পার্সপেক্টিভ তোমাদের সামনে আমি দিয়েছি, কোন হিস্টোরিয়ান কি বলেছে। তারপর দেখো কি সিদ্ধান্ত তোমরা নেবে সেটা তোমরা জানো, ঠিক আছে। কারণ এগুলো কোনোটাই সত্য কোনটা সেটা আমার পক্ষে কেন কারো পক্ষে বলা সম্ভব না। কারণ সেই সময় কোনো প্রমাণ কারো কাছে নেই যে না এটাই হয়েছিল। শুধুমাত্র আমরা হিস্টোরিক্যাল রেফারেন্সের উপর আমাদের ভিত্তি করতে হয়। ওকে, বলো। এতটা অবধি যদি ক্লিয়ার হয় তাহলে বলবে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার দেখো আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ডিসকাশন করবো। তো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম প্রত্যেকেই জানি জুনা খাঁ। তার যে রাজ্যাভিষেক হয়েছিল বলবনের লাল প্রসাদে। বলতো এর আগে বলবনের লাল প্রসাদে কার রাজ্যাভিষেক হয়েছিল, মনে আছে এটা কি দেখি। আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি। হ্যাঁ। আলাউদ্দিন খিলজির হয়েছিল বলবনে। তো ইবন বতুতার মধ্যে যে মোহাম্মদ বিন তুগলক সুলতান হওয়ার পরে আব্দুল মজাহিদ উপাধি ধারণ করেছিল, এপিথেট গুলো পরপর আছে। মুদ্রায় তিনি উপাধি নিয়েছিলেন আল সুলতান জিল জিল ই আল্লাহ উপাধি। রাজ্যারণের পরে তিনি মোহাম্মদ উপাধি নেন, এই জন্য মোহাম্মদ বিন তুগলক। এডওয়ার্ড থমাস তাকে মুদ্রা নির্মাণের সুলতান বা ধনীদের যুবরাজ বলেছেন। তারপর মোহাম্মদ বিন তুগলককে আবার মুদ্রা বিশারদ বলা হয়, তিনি কয়েন নিয়ে গিয়েছিলেন। ইসামি তাকে বলেছেন কাফির বা বিধর্মী বা দ্বিতীয় ইজাইর বলেছেন। কাফির কেন বলছে, কারণ ওই যে বললাম হিন্দুদের জন্য তিনি হুলি থেকে শুরু করে সব জায়গায় পার্টিসিপেট করতেন। একটা রেফারেল তাদেরকে একটা ভালো মানে পোস্ট তিনি দিতেন, এই কারণে তিনি কাফির বিধর্মী, ঠিক আছে। জিয়াউদ্দিন বারানি তাকে বলেছেন ব্যর্থ প্রকল্পের মেধাবী কর্মী, অর্থাৎ তার প্রকল্প ব্যর্থ ছিল কিন্তু তিনি মেধাবী কর্মী ছিলেন। রাজমন্দ্রী শিলালিপিতে তাকে বলা হয়েছে পৃথিবীর খান। এবার মোহাম্মদ বিন তুগলককে বলা হয় সেই যুগের অ্যারিস্টটল, মানে তিনি এডুকেটেড ছিলেন তার মানে এর কারণে, তার হচ্ছে শিক্ষা, তার যে নলেজের কারণে তাকে অ্যারিস্টটল বলা হয়। মাদুরার জ্ঞানপুরের শিলালিপিতে তাকে বলা হয়েছে অর্ধ সুলতান। অর্ধ সুলতান কারণ কারণ তিনি যেহেতু হিন্দু ব্লাডের ছিলেন এবং সুলতান ছিলেন, সেই জন্য তাকে অর্ধ সুলতান বলা হয়েছে, ঠিক আছে। আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। ইসামি বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক মানে ইসামির মতে মোহাম্মদ বিন তুগলক ঘোষণা করেছে যে আমার রাজ্যের প্রতিটি বৃদ্ধ বাবার মতো এবং প্রত্যেকটি যুবক আমার ভাই। অর্থাৎ বেসিক্যালি বলা হয় তিনি প্রজাদের প্রতি তার বেশি সিম্প্যাথেটিক ছিল।
তার যে গুরুর নাম ছিল কুলতুব খান, যিনি জুনা খানকে ছোটবেলা থেকে একটা সৈনিকের মতো বড় করেছেন। অর্থাৎ ছোটবেলা থেকে জুনা খান কিন্তু একজন জেনারেলের মতো পড়াশোনা করেছেন বা জেনারেলের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। জিয়াউদ্দিন বারানি তাকে বলেছেন পরস্পর বিরোধী তত্ত্বের মিশ্রণ। অর্থাৎ কিছু কিছু সময় তাকে দেখা গেছে তিনি খুব পোলাইট, একজন খুব ভালো, আবার অনেক জায়গায় তাকে ভীষণ ক্রুয়েল হিসেবে দেখা গেছে। দেখবো যে বিদ্রোহ দমন করার জন্য তিনি ভীষণ ক্রুয়েলটি নিয়েছিলেন, ক্রুয়েলটির পথ নিয়েছিলেন, অনেক বেশি ইগোয়েস্টিক কাজকর্ম করেছেন। তো যাই হোক, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো দিল্লি সুলতানিতে বসার পর তাকে বলা হয় সবচেয়ে বেশি শিক্ষিত তিনি ছিলেন। তিনি চিঠিতে ফার্সি পদ্যের ব্যবহার করতেন এবং তিনি নিজে ধর্ম দর্শনে পণ্ডিত ছিলেন। কে নিজামী তাকে মহান সাম্রাজ্য, তার যুগকে মহান সাম্রাজ্যের যুগ বলেছেন। তিনি সবচেয়ে বেশি হিন্দুদের উচ্চ পদে নিয়োগ করেছেন এবং হিন্দুদের ব্যাপক সংখ্যায় প্রশাসনে নিযুক্তকারী প্রথম সুলতান ছিলেন তিনি। এটা আকবরের থেকেও কিন্তু আগে সবচেয়ে বেশি হিন্দুদেরকে প্রশাসনে নিযুক্ত করেছিলেন আলাউদ্দিন, আমাদের হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। বুঝতে পারছো? এবং তিনি হিন্দু পণ্ডিত এবং কবিদের পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। চুনার শিলালিপি থেকে জানা যায় যে তার উজির ছিল সাঁইরাজ বা শ্রীরাম নামে একজন হিন্দু ছিলেন। এবং তিনি জ্যোতিষ রতন, যাকে আজিমুস সিন্ধ উপাধি দিয়েছিলেন, তাকে রাজস্ব কর্তা হিসেবে সিন্ধ প্রদেশের রাজস্ব কর্তা অ্যাপয়েন্ট করেছিলেন রতনকে। ঠিক আছে? অর্থাৎ বোঝা গেছে যে অনেক হিন্দুদেরকে তিনি উচ্চ উচ্চ পদ প্রদান করেছিলেন তার সাম্রাজ্যের মধ্যে। এছাড়া তিনি দেখলাম যে কিষানকে অযোধ্যা এবং সিন্ধুর সুবেদার হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। নিচু জাতের হিন্দু পিয়ারি মিয়ালকে তিনি দেওয়ানি বিজারাতের প্রধান বানিয়েছেন। অর্থাৎ উচ্চ জাতি, উচ্চ জাতি এবং নিম্ন জাতির সমস্ত ব্যক্তিদের তিনি কিন্তু বিভিন্ন জায়গার প্রশাসনের পদ প্রদান করেছেন। তিনি বিশেষ করে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন এবং ইবন বতুতার মতে ইবন মোহাম্মদ বিন তুগলক অযোধ্যার শেখ আলাউদ্দিনকে আধ্যাত্মিক গুরু বা পলিটিক্যাল গুরু মনে করতেন। অর্থাৎ তার গুরুর মধ্যে দুজনের নাম, একটা নিজামুদ্দিন আউলিয়া আর শেখ আলাউদ্দিন ছিল। তো মোহাম্মদ বিন তুগলক বেসিক্যালি অনেকটাই বেশি সফট হার্টেড ছিলেন সুফিদের প্রতি। ঠিক আছে? সুফি, ভক্তিবাদ, সুফিবাদ দেখেছি, যেন সুফিদের সাথে বৈবাহিক সম্পর্ক তিনি রেখেছিলেন। এই জন্য তিনি কি করেন, সুফি শেখ বহরারউদ্দিনকে, ঠিক আছে, শেখ শিহাবুদ্দিনকে তিনি দেওয়ান ই মুস্তারাকের প্রধান এবং সুফি শেখ মুইজুদ্দিনকে গুজরাটের সুবেদার হিসেবে নিযুক্ত করেছেন। কিন্তু মুইজুদ্দিন কিছুদিনের মধ্যে গুজরাটের বিদ্রোহে মারা গিয়েছিলেন। এছাড়া তিনি মিশরের বণিক শিহাবুদ্দিন কারুজানিকে খাম্বাত, খাম্বাত বলতে বেসিক্যালি প্রেজেন্টের গুজরাট, এই জায়গায় খাম্বাত বলা হতো সেই সময়, তার দায়িত্ব দিয়েছেন। এছাড়া মঙ্গল সর্দার হচ্ছে তুলাজুনকে লাহোরের সুবেদারি দিয়েছিলেন। এবার মোহাম্মদ বিন তুগলকের সময় একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমিরান সাদা। আমিরান সাদা বলতে কি, যে অনেক বিদেশিরা তার দরবারে এসেছিল বা তার সময় এসেছিল। মোহাম্মদ বিন তুগলক কি করতেন, সেই বিদেশিদেরকে উচ্চ পদ প্রদান করতেন। অর্থাৎ অন্যতম বিদেশিদের ভালোবাসা, ওদের উচ্চ পদে নিযুক্ত করে সম্মান প্রদর্শন তাদের বিদেশিদের। এই জন্য যেমন ইবন বতুতার কথা দেখবো, তিনি বাইরে থেকে এসেছিলেন মরক্কো থেকে, তাকে কাজী পদ দিয়ে দিয়েছিলেন। আমরা একটু পরেই সেটা সম্পর্কে দেখবো। অর্থাৎ মানে তিনি কি করতেন, বিদেশিদের প্রতি যথেষ্ট বেশি এ ছিলেন। অর্থাৎ এই জন্য বলা তো আমিরান সাদা, মানে আমিরদের তিনি মানে তাদেরকে আমির মতো বড় পদে তাদেরকে তিনি দিতেন। ইসামি বলেছেন প্রথম সুলতান যিনি গঙ্গার জল পান করতেন এবং হিন্দুদের বিভিন্ন উৎসব আড়ম্বর ভাবে পালন করতেন এবং তিনি এতটাই হিন্দুদের প্রতি ভালোবাসতেন, এই জন্য তিনি যখন নতুন রাজধানী করেছিলেন, সেটা হচ্ছে তার নাম দিয়েছিলেন স্বর্গদুয়ারি। বলতে পারে স্বর্গদুয়ারি কোথাকার পাশে ছিল, কোন মানে কোন জায়গার পাশে ছিল স্বর্গদুয়ারি? বলতে পারো? দেবগিরি নাকি? না, কনৌজ। মনে পড়ে? কনৌজের পাশে স্বর্গদুয়ারি ক্যাম্প বানিয়েছিল, মহামারীর কারণে প্লেগ ছড়িয়েছিল, মনে আছে গল্পটা? হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাম্পে আবার এই মোহাম্মদ বিন তুগলকও ছিলেন তো কতদিন মনে হয়। হ্যাঁ, ও 2 বছর 2.5 বছর, ঠিক আছে, আমরা দেখবো ওটা একটু পরে আছে। তো গঙ্গার তীরে কানৌজে, এটা বেসিক্যালি গঙ্গার তীর বলতে কানৌজের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তিনি, এটা পরে এটা সম্পর্কে একটু ডিটেলস আছে, ডিটেলস মানে একটু মেনশন করা আছে তার ব্যর্থ পরিকল্পনার মধ্যে, সেখানে আছে। তিনি একটা গো মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি প্রথম সুলতান যিনি খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়েছিলেন। তিনি তুগলক জৈন সমর সিংকে নিজের পুত্র হিসেবে কনসিডার করতেন। পদ্মাবতী শিলালিপি থেকে তিনি জানা যায় তিনি জৈন ভিক্ষু সিংহ কীর্তি তার দরবারে ছিল। প্রথম সুলতান যিনি মাউন্ট আবিতে জৈন মন্দির পরিদর্শন করেছিলেন।
যারা তার দরবারে উপস্থিত থাকতেন রাজশেখর এবং জিন প্রভাসুরি। এই দুটো নাম ভীষণভাবে ইম্পর্টেন্ট, রাজশেখর, জৈন প্রভাসুরি। যার মধ্যে এই যে জৈন প্রভাসুরি বা জিন প্রভাসুরি সঙ্গে তিনি গিরনারের মন্দির এবং পালতিনার শত্রুঞ্জয় মন্দির পরিদর্শন করেছিলেন। এবং এই জিন প্রভাকে তিনি ভীষণ ইম্পর্টেন্ট কিছু পদ দিয়েছিলেন এবং জৈন সাধুদের জন্য ধর্মশালা করেছেন। এই জিন প্রভার সাথে তিনি যখন তার দরবারে থাকতেন বা এখানে থাকতেন, বেশিরভাগ সময় কিন্তু তিনি জিন প্রভার সাথে কাটাতেন। অর্থাৎ রাত্রিবেলা তার সাথে বসে আড্ডা থেকে শুরু করে সবকিছু, মানে আলোচনা থেকে শুরু করে সবকিছু। এই যে জিন প্রভাসুরি তার খুব বেশি ক্লোজ ছিলেন, যেমন আকবরের সঙ্গে বীরবল ছিল, সেরকম মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে জিন প্রভা ছিল। ঠিক আছে? এবার মোহাম্মদ বিন তুগলক এছাড়া সৈন্যরা যুদ্ধের সময় কি করেছিল, কল্যাণের শিবলিঙ্গ মন্দির আর মধুকেশ্বর মন্দির ধ্বংস করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক কি করেছিল, সেগুলোকে আবার রিবিল্ড করেছিলেন, আবার পুনরায় যেগুলোকে তৈরি করে দিয়েছিলেন। ঠিক আছে? কল্যাণের শিলালিপি থেকে জানা যায় তিনি অমুসলিম প্রজাদের প্রতি তিনি ধর্মীয় স্বাধীনতার নীতি ছিলেন। বিচার ব্যবস্থায় তিনি আইনের সমতা নীতি প্রয়োগ করেছিলেন, তো প্রত্যেকে সমানভাবে আইনের চোখে স্বীকৃত হবে। বিচার বিভাগের উপর উলেমাদের একচেটিয়া অধিকার, অর্থাৎ যে কোনো জাজ শুধুমাত্র কোনো মুসলিম উলেমা হবে সেরকম ব্যাপার নয় কিন্তু। এই জন্য তিনি বিদেশি পর্যটক হিসেবে, এই যে বললাম ইবান বতুতাকে দিল্লির কাজী পদ দিয়েছিলেন, এই কথাটা আমি বললাম। ইবান বতুতা মরক্কো থেকে এসেছিল। এই যে বললাম মরক্কো থেকে ইবান বতুতা 1333-এ মরক্কো থেকে এসেছিল। তার বইটা আমরা জানি কিতাবুল রাহেলা বা সফরনামা বইটা লিখেছে, এটা আমরা প্রত্যেকেই এটা সম্পর্কে জানি। অর্থাৎ তিনি বেসিক্যালি যারা যারা যেসব জায়গায় পাওয়ারফুল কিছু একটা জিনিস বানাতে, মানে একটা সুপ্রিমেসি করতে চেয়েছিল, সেগুলো তিনি বেসিক্যালি ডিস্ট্রয় করেছেন। মোহাম্মদ বিন তুগলক দরিদ্রদের সাহায্য করতেন, প্রতিদিন ভোজনালয় থেকে খাবার পরিবেশন করতেন, রাজকীয় ভোজনালয় থেকে, মানে তার যে যেখান থেকে মানে রাজার ঈদ খাওয়া তৈরি হয়। তিনি প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন। এই মোহাম্মদ বিন তুগলকের সতীদাহ প্রথা নিষিদ্ধ, কিন্তু কোনো হারামের জন্য নয় কিন্তু। এটা কিন্তু বেসিক্যালি যে মুসলিমদের যে মেয়েদের উন্নতির জন্য তিনি করেছেন। এখানে কিন্তু আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল তার হচ্ছে হারামে নিয়ে আসার জন্য। ঠিক আছে? বা পর্তুগিজরাও সেই জিনিসগুলো করতো, কিন্তু মোহাম্মদ বিন তুগলক কিন্তু সেই স্ট্যান্ডার্ডের মধ্যে সেই ধরনের কোনো এভিডেন্স মোহাম্মদ বিন তুগলকের নেই যে তিনি এরকম হারাম করতেন। ঠিক আছে? তো যাই হোক, সেই সময় সতী হতে গেলে সুলতানের অনুমতি নিতে হতো। এছাড়া প্রথম সুলতান ছিলেন যিনি চীন, ইরান, মিশর, সিরিয়ার সঙ্গে বৈদেশিক সম্পর্ক স্থাপন করেছিলেন, দুধ বিনিময় করেছিলেন। এবং তিনি চীনের সম্রাট, যে আমাদের তোরাগ তিমুরের বৌদ্ধ সম্রাট ছিল সেই সময়, তোরাগ তিমুর বৌদ্ধ মন্ডল জন্য একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল। এছাড়া এই যে নামগুলো মেনশন করে দিয়েছি যে কে কে পাঠিয়েছিল এখানে, তো বেসিক্যালি চীন থেকে তোগন তিমুর এসেছিল, মানে প্রতিনিধি পাঠিয়েছিল। ইরানের সুলতান ছিল আবু সাইদ খান, তিনি আজাদ বিন জেজেদকে পাঠিয়েছিলেন। এত নাম মনে রাখতে হবে, এই নামগুলো দেখে রাখবে। ইরাক থেকে মুসা, তারপর হচ্ছে তোমার খোয়ারিজম, যেখানে হচ্ছে এরা অ্যাটাক করেছিল ইরান বেসিক্যালি, মানে খোয়ারিজম বলতে ইরানকে বেসিক্যালি বলা হচ্ছে। সেখানে কুতলুদুমকে পাঠিয়েছিল। সিরিয়া থেকে আমির সাইফুদ্দিন এসেছিল। অর্থাৎ বেসিক্যালি প্রত্যেক দেশ থেকে দূত মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিলেন। ঠিক আছে? এবার বেসিক্যালি যদি কোনো ব্যক্তিকে মানে আকবরের অগ্রদূত হিসেবে বলা হয়ে থাকে, সেটা কিন্তু এক কথায় মোহাম্মদ বিন তুগলক, বিকজ হি ওয়াজ দ্য ম্যান। তিনি কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় কোনো যদি ভালো কাজ করার জন্য কোনো কাজ করে থাকেন, তিনি মোহাম্মদ বিন তুগলকই করেন। যদি কম্পেয়ার করতে হয় সুলতানি যুগের আকবর, সেটা বেসিক্যালি মোহাম্মদ বিন তুগলকই করা উচিত, নট ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? তো যাই হোক, তিনি একজন প্রজা হিতৈষী শাসক হওয়া সত্ত্বেও, ঠিক আছে, তিনি প্রজা হিতৈষী শাসক, মানে শাসক হওয়া সত্ত্বেও তিনি প্রজা হিতৈষী শাসক হতে পারেনি। অর্থাৎ তার ইচ্ছে ছিল ভালো হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল ভালো একজন শাসক হওয়ার, মানে কিন্তু তিনি সেটা হতে পারেনি। তার কারণ ছিল দুটো জিনিস যা তিনি কোনোদিন নিজের হাতে ছিল না। একটা ছিল দুর্ভিক্ষ, আর একটা ছিল প্লেগ, যেটা তাকে তার মানে যেগুলোকে তার কন্ট্রোলের বাইরে ছিল। এবার ইভান বতুতা বারানি তাকে কিন্তু অনেকে অত্যাচারী বা রক্ত পিপাসু বলেছেন, যা কিন্তু সঠিক নয়। মানে বিভিন্ন ক্ষেত্রে তাকে এই জায়গায় মেনশন করেছে। এবার ইসামি তাকে বলেছি, অলরেডি বলেছি, অধার্মিক ঘোষণা করেছিলেন। তার কারণ যে ওই যে বললাম হিন্দুদের জন্য তিনি যথেষ্ট যে ফেভার করতেন, সেই জন্য এই কারণে কাজীরা তার বিরুদ্ধে ফতোয়া ইস্যু করেছিল। এই ফতোয়া ইস্যু তো তারা করেই থাকে, যার কোনো ভ্যালিডেশন নেই, যার ফলে যে কেউ সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করতো।
এবং মুদ্রায় নিজেই যে আল সুলতান জিন উল্লাহ বা সুলতান আল্লাহর শাহ কথাটি উল্লেখ করেন, প্রথমেই কথাটা মেনশন করেছিলাম। এটা বেসিক্যালি কারণ ছিল তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার জন্য মোহাম্মদ বিন তুগলক কিন্তু শেষে খলিফার স্বীকৃতি পেতে চান। প্রথম থেকে কিন্তু খলিফার কথা পাত্তা দেননি, পরে পপুলারিটি অর্জন করার জন্য বা নিরপেক্ষতা প্রচার করার জন্য তিনি খলিফার স্বীকৃতি দেন। এই জন্য তিনি কি করেন, মিশরের যে খলিফার বংশধর ছিল গিয়াসুদ্দিন মোহাম্মদকে দিল্লিতে ডেকে তার নামে খুতবা পাঠ করেন এবং মুদ্রা থেকে তার নিজের নাম সরিয়ে সেই খলিফার নাম অন্তর্ভুক্ত, খলিফার নাম ছিল মুস্তাকাই বিল্লাহ, তার নাম ইনগ্রেভ করিয়েছিল। তিনি ছিলেন উত্তর ভারত দক্ষিণ ভারতের প্রথম রাজনৈতিক, মানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের পলিটিক্স কে প্রথমবার ইউনাইট করার চেষ্টা মোহাম্মদ বিন তুগলক করেছেন। পরবর্তীকালে আকবর এই কাজ করেছে, কিন্তু আলাউদ্দিন খিলজি কিন্তু দুটো জায়গাকে এক করেননি। তিনি উত্তর ভারত দক্ষিণ ভারত অ্যাটাক করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারত শুধু তিনি অ্যাটাক করেছিলেন শুধু সম্পদ আরোহণের জন্য। কিন্তু নর্থ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার পলিটিক্স এবং রাজনৈতিক এবং প্রশাসনিক এবং সাংস্কৃতিক একত্রীকরণ কিন্তু মোহাম্মদ বিন তুগলক প্রথম করেছেন। পরবর্তীকালে আকবর সেই জিনিসটা করেছেন। বারাউনি বলেছেন যে তার সময় সাম্রাজ্য 12 ভাগে বিভক্ত ছিল, আর ইবন বতুতার মধ্যে প্রদেশের সংখ্যা ছিল এই সময় 23টি। তো যাই হোক, এগুলো বেসিক্যালি বিভিন্ন এদের মতামত রয়েছে। এবার মোহাম্মদ বিন তুগলকের সংস্কার কি কি কাজ তিনি করেছেন। সংস্কারের মধ্যে প্রথমত দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, এটা তার একটা বড় ফেলিওর ছিল। রাজধানী পরিবর্তন, সেটা আমরা ডিসকাস করব। প্রতীকী মুদ্রার প্রচলন, যেটা হচ্ছে পেপার কারেন্সির কথা বলা আছে সেটা। খোরসান আক্রমণ, খোরসানের কথা আমরা পড়বো। আর হচ্ছে কারচিল আক্রমণ। এই জায়গাগুলোর মধ্যে তার বেসিক্যালি আহ উদ্যোগের বা কাজের মধ্যে অন্যতম ছিল। প্রথমত তিনি কৃষির সংস্কারের জন্য বড় কাজ করেছেন। যে উইলস হেগের মতে যে দ্বিতীয় ফিলিপের মতো, স্প্যানিশ শাসক দ্বিতীয় ফিলিপের মতো মোহাম্মদ তার রাজত্বের বিস্তারিত বিবরণ দেখতেন, যে কি কি কাজ হচ্ছে না হচ্ছে তার টোটাল যে বিবরণ, তো যে টোটাল যে খবর সেটা কিন্তু তিনি দেখতেন। এবং তিনি প্রদেশের আয় ব্যয় হিসাব করার জন্য তিনি হাসাম ই ওয়ালিহাত নামে একটা রেজিস্টার গঠন করেন, যে তাকে হিসাবপত্র দেখাতো। ইবন বতুতার মতে মোহাম্মদ ওয়ালি উল খারজাকে, যা রাজস্বর মানে যারা রাজস্ব কালেক্ট করে, রাজস্বের যে রাজস্বের যে হিসাব রাখে, তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। এবং তিনি চুক্তিতে রাজস্ব আদায় ইজারাদারি ব্যবস্থা, যেটা গিয়াসউদ্দিন তুগলক যেটা অপোজ করতেন, মোহাম্মদ বিন তুগলক কিন্তু ইজারাদারি ব্যবস্থাটা প্রমোট করেছিলেন, বা ইজারাদারি ব্যবস্থাকে বলা হয় যে তিনি ইজারাদারি ব্যবস্থা প্রথম শুরু করেছিলেন। ঠিক আছে, মানে শুরু বলেছিলেন বলতে কি, গিয়াসউদ্দিন তুগলকের সময় কি হতো, আমির যারা ছিল, যারা বড় লোক ছিল, তারা তাদের জমি দিত। এখান থেকে কি হয়, যে যে কোনো ব্যক্তি অর্থাৎ রাজা নিজেও দিত এবং অন্যান্য যারা ছিল তারাও কিন্তু দিতে পারতো। আগে ওটা শুধুমাত্র বড় লোকেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, যারা ওই আমির হতো তারাই ওটা পারতো। এবং এটাই বলা হয় যে জিয়াউদ্দিন বারানি বলেছেন যে দিল্লির কোষাগারে এই সময় অধিক রাজস্ব, মানে সব থেকে বেশি রাজস্ব কিন্তু দিল্লির কোষাগারে মোহাম্মদ বিন তুগলকের সময়ই হয়েছিল। সব থেকে বেশি যে রাজস্ব আদায় কিন্তু মোহাম্মদ বিন তুগলকই করেছে, সবচেয়ে বড় ইকোনমি তিনি বিল্ড আপ করেছে। দোয়াবে কর বৃদ্ধি, এটা আমরা প্রত্যেকে ডিজাস্টারটা সম্পর্কে জানি। তিনি দোয়াব এলাকায় কর 10 থেকে 20% বৃদ্ধি করেছিলেন, কিন্তু তার যে কর বৃদ্ধি করাটা কিন্তু বেসিক্যালি প্রবলেম ছিল না। যে কর বৃদ্ধি করেছে তার জন্য প্রবলেম কিন্তু হয়নি, প্রবলেমটা ছিল অসময়ে কর বৃদ্ধি। কারণ সেই সময় কি ছিল, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের উপরে যদি সেই সময় কর বৃদ্ধি করে, লোকেরা মানে না খেতে পেয়ে মরবে, সেটাই হলো। সেই কারণে কি হয়, মহামারী হয়েছিল, যার ফলে বাতাস এতটাই মারাত্মক হয়েছিল, তুগলককে 2.5 বছর দিল্লি ত্যাগ করে কনৌজের কাছে স্বর্গদুয়ারিতে রাজধানী গড়ে তুলতে হয়েছিল। এই কথাটাই বললাম, কোথায়, যে কনৌজের কাছে গঙ্গা নদীর তীরে। এবং সুলতান নিজেও প্লেগ সুলতানেরও হয়েছিল। এবং এই কৃষকরা এই কারণে বিদ্রোহ করেছিল, যেটা কঠোরভাবে দমন করা হয়েছিল। এবং এই সময় কৃষকরা এই কারণে কি করেছিল, সমাজের শস্য টস্য ছিল সবকিছু পুড়িয়ে দিয়েছিল। তাতে এবার পরবর্তীকালে যখন সুলতান এটা সম্পর্কে দেখলো, তখন তিনি তাদের উন্নতির জন্য কিছু কাজ করলেন, কিন্তু তখন অলরেডি অনেক দেরি দেরি হয়ে গেছিল। প্রথমত কি করলেন, একটা ডিপার্টমেন্ট করলেন, দিওয়ানি আমিন কোহি, যারা কি করতো, কৃষি সম্পর্ক, এটা একটা বিভাগ ছিল যেটা মোহাম্মদ বিন তুগলক তৈরি করেছিলেন, যার প্রধান ছিল আমির কোহি। এরা কি করতো, কৃষকরা যাতে দুর্ভিক্ষের সময় ঋণ পায় সেজন্য তাকাভি ঋণের তিনি ব্যবস্থা করেছিলেন। কিন্তু বেসিক্যালি বলা হয় যে দিওয়ানি আমির কোহি যে রাজস্ব দপ্তর ছিল,
সেটা গঠনে যদি উদ্দেশ্য বলতে চায়, তাহলে উদ্দেশ্য যদি MCQ জানতে চায়, তাহলে কি হবে যে বাঞ্জার জমিকে কৃষিযোগ্য বানানো, মানে যে জমি চাষযোগ্য নয় সেগুলোকে আবার কৃষিযোগ্য বানানোর উদ্দেশ্যেই দেওয়ানি আমির কোহবর, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু এর আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে তাকাভি ঋণের ব্যবস্থা করা। এটা মাথায় রাখবে, MCQ তে এগুলো আমাদের পাবো। এরপর দোয়াব এলাকায় উন্নয়ন ব্লকে বিভক্ত ছিল। এর কাজ ছিল কৃষির অগ্রগতি দেখা। যারা এই উন্নয়ন ব্লক থাকবে দেখবে, তিনি প্রথম দুর্ভিক্ষায়ন ফ্যামিনিন কোড তৈরি করেছিলেন। কৃষি উৎপাদনে পরিবর্তন ফসল প্রতিস্থাপন পদ্ধতি করেছিলেন, যে একটা ফসলের পরিবর্তে আরেকটা ফসল ব্যবহার করা, ফসল প্রতিস্থাপন পদ্ধতি। এই বছর এইটা, পরের বছর ক্রপ রোটেশন যেটাকে আমরা বলি। ঠিক আছে, ইবন বতুতা বলেছেন যে সুলতান কর থেকে অব্যাহতি দিয়েছিলেন। দুর্ভিক্ষ প্লেগের সময় সুলতান বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছিলেন, এবং ইবন বতুতাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে কুতুবুদ্দিন আইবকের সমাধিতে মানুষকে খাওয়ানো যাতে হয়। অর্থাৎ তিনি বেসিক্যালি পরে এর উন্নতির জন্য কাজ করেছিলেন, কিন্তু ততদিনে গন্ডগোল তো হয়ে গেছে, তারপরে ঠিক কি করে হবে, যেরকম মোহাম্মদ বিন তুগলকের উপর থেকে রেগেছিল। এরপর আমরা দেখবো যে মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থ পরিকল্পনার কারণ ছিল দুটো। একটা হচ্ছে তার খারাপ পরিকল্পনা, যার কারণে কি এক ত্রাণ কাজ দেরিতে শুরু, ত্রাণ করেছিলেন কিন্তু সেটা দেরিতে শুরু হয়েছিল বলে গন্ডগোল। আর দ্বিতীয়ত ছিল কি তার অনভিজ্ঞ এবং অসাধু কর্মকর্তারা, মানে যাদেরকে তিনি কাজ করতে দিয়েছিলেন তারা অনভিজ্ঞ ছিল আর অসাধু ছিল, ফলে নীতিগুলো ভুলভালভাবে কার্যকর করেছিল। ব্যাস, এবং তারা অর্থ লুটও করেছিল। তার মানে কি হলো, রাজা ভালো হলে কি হবে, তার যে সেনাবাহিনী চেলাচামুন্ডা তারা যদি নন ট্রেন্ড হয়, তাহলে কি হবে, গন্ডগোল হবে। ব্যাস, এই কারণে গন্ডগোলটা হয়েছিল। রাজধানী পরিবর্তন, এটাকে বেসিক্যালি আমাদের এর সময় সব থেকে বিতর্কিত পরিকল্পনা বলা হয়ে থাকে। বিতর্কিত কেন? কারণ এই যে পরিকল্পনাটার কথা বলা হয়েছে, এটা নিয়ে কিছু মিসকনসেপশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস ইনফরমেশন আমাদের প্রোভাইড করা হয়ে থাকে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে ভাববে যে এটা কতটা ঠিক ছিল না ভুল ছিল। এটা বেসিক্যালি 1327 মোহাম্মদ বিন তুগলক ঘোষণা করেছিল যে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর হবে, এবং তিনি দিল্লির নাম দিয়েছিলেন, দেবগিরির নাম দিয়েছিলেন দৌলতাবাদ। এবার বহু জায়গা থেকে কেন দৌলতাবাদ, ফিরিস্তা বলেছিল যে তাকে সাজেস্ট করা হয়েছিল উজ্জয়িনীতে ক্যাপিটাল ট্রান্সফার করার জন্য, কিন্তু তিনি প্রেফার করলেন কোনটাকে, দিল্লি বা দৌলতাবাদ। তার কারণ কি, তার বেসিক প্রথম কারণ ছিল তিনি দেবগিরির সাথে বেশি পরিচিতি ছিলেন। কারণ ওই যে দেবগিরিতে তিনি ছিলেন কিছুদিন, ওই যে যখন তার বাবা এই আন্দোলন করতে গেছিল, ওই জন্য দেবগিরিতে তার টাইম বেশি কেটেছে, পরিচিত ছিলেন। তারপর এবার দেখো, এবার তিনি এতটা এডুকেটেড ছিলেন। দেখো, মোহাম্মদ বিন তুগলক প্রথম এরকম ক্যাপিটাল, তার বেসিক্যালি এটা ভুল বলা হয় যে তিনি ক্যাপিটাল দিল্লি থেকে দেবগিরিতে ট্রান্সফার করেছেন। কারণ অ্যাকচুয়ালি ব্যাপার কি ছিল, তিনি দুটো ক্যাপিটাল মেনটেন করতে চেয়েছিলেন, দিল্লি দেবগিরি বোথ। সেই কারণে এবার এটা যে তিনি প্রথম চেয়েছিলেন সেটা নয়, এর আগে অলরেডি হয়েছে। যেমন কনিষ্কের সময় আমরা দেখেছি যে ক্যাপিটাল ছিল, পেশোয়ারেও ছিল, মথুরাতেও ছিল। বিক্রমাদিত্য মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ক্যাপিটাল পাটলিপুত্রতেও ছিল, উজ্জয়িনী ছিল। এটা ভুল কথা যে ক্যাপিটাল ট্রান্সফার করেছিল যে পেশোয়ার থেকে মথুরা, না, দুটোই কিন্তু ক্যাপিটাল ছিল। পাটলিপুত্র উজ্জয়িনী দুটোই কিন্তু ছিল। ব্রিটিশদের সময় ক্যাপিটাল দুটো ছিল, কলকাতাও ছিল, সিমলাও ছিল। তার কারণ কি, কলকাতা বেসিক্যালি ট্রেডের জন্য বাইরের সাথে, সিমলা বেসিক্যালি ছিল যাতে চায়নার থেকে ইনভেশন না হয়ে থাকে। অর্থাৎ দুটো ক্যাপিটাল বহু জায়গার, মানে বহু শাসকরা, ইম্পর্টেন্ট যারা শাসক ছিল তারা কিন্তু রাখতো। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের যে পলিসি, কিন্তু কখনোই ভুল ছিল না যে দুটো ক্যাপিটাল রাখা, এটা খুব বড় সিদ্ধান্ত ছিল। এবার দেবগিরির আরেকটা বড় কারণ ডিসাইড কি ছিল, যে দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রে ছিল বলে সব দিক থেকে দূরত্ব সমান ছিল, এই জন্য এটাকে রাজত্ব হিসাবে তিনি করেছেন। আশীর্বাদ লাল শ্রীবাস্তব বলেছেন বেসিক্যালি তিনি করেছিলেন মঙ্গল হামলা থেকে সুরক্ষার জন্য। এবার নানা মুনির নানা মতবাদ, ঠিক আছে। তো আশীর্বাদ লাল শ্রীবাস্তব মঙ্গল হামলা থেকে সুরক্ষার জন্য। হাবিবুল্লাহের মতে দক্ষিণ ভারতকে মুসলিম সভ্যতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। ইসামির মতে যে দিল্লির নাগরিকদের ক্ষমতা ভাঙার জন্য। ইবন বতুতার মতে দিল্লির মানুষ মোহাম্মদ তুগলককে নিন্দনীয় চিঠি লিখতেন, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজধানীর পরিবর্তন করেছেন। তাহলে বুঝতে পারছি একটা কথা, যে নানা মুনির নানা মত যে কথাটা, আশীর্বাদ লাল শ্রীবাস্তব একটা কথা, হাবিবুল্লাহ একটা কথা বলেছেন, ইবন বতুতা একটা কথা বলেছেন, ইসামি একটা কথা বলেছেন।
কোনটা ঠিক নিজেরাই বিবেচনা করবে। এই কারণে আমি সবগুলো দিয়েছি। কোনটা কে কি মন্তব্য করেছে দিলাম। এবার সবকিছু পড়ে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ রাজধানীর পরিবর্তন কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। এটা বেসিক্যালি টোটাল একটা সুচিন্তিত নীতি ছিল। হঠাৎ করে কোনো কিছু যে তুগলকি সিদ্ধান্ত, যে ভুল কোনো সিদ্ধান্ত হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে তুগলকি এটা ভুল কথা। এরকম কিছুই ব্যাপার ছিল না। তুগলকি সিদ্ধান্ত বলে কিছুই যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত তুগলকি সিদ্ধান্ত নয়। তো ইবন বতুতা বলেন যে তিনি আগে থেকেই কিন্তু সুলতান দিল্লির নাগরিকদের বাড়ি কিনে দিয়েছিলেন এবং তাদের তাদের মূল্যও দেওয়া হয়েছিল, যে যেসব জমি জায়গাপত্র রয়েছে তার মূল্য। এবং দিল্লি থেকে এবার এটা ভুল কথা যে তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত মানুষকে দিল্লি থেকে তোমরা দেবগিরিতে যাও, এটা ভুল কথা। এরকম কোনো নির্দেশই দেওয়া হয়নি, যে বলা হয়নি যে না তোমাদের ক্যাপিটাল দিল্লি থেকে দৌলতাবাদ হবে। সাধারণ মানুষরা নিজে থেকে ডিসাইড করেছিল যে না আমরা এখান থেকে ওখানে যাব। ঠিক আছে? অর্থাৎ এটা কোনো গণনিষ্ক্রমণ ছিল না। এটা সাধারণ মানুষরা নিজেরাই ডিসাইড করে বাবু নতুন ক্যাপিটাল হচ্ছে আমরা ওখানে যাব। তোমরা যাও, কোনো অসুবিধা নেই। তো আগে থেকে যে যাবে সেই জন্য আগে থেকেই কিন্তু বহু রকম মানে এও করা হয়েছিল। পথের ধারে শেল্টার থেকে শুরু করে সবকিছুই বানিয়েছিল। তিনি বেসিক্যালি সুফি আর হাকিমদের ওখানে যেতেন কারণ সেখানে তারা কাজকর্ম করতে পারে এই জন্য। এবার ইসলামীর বক্তব্য সত্য নয় যে সুলতান নির্দেশ দিয়েছিল যে দিল্লি পুড়িয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যে স্টেটমেন্ট আর সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট ইসলামী দিয়েছে যে সুলতান নির্দেশ দিয়ে দিল্লি পুড়িয়ে দিল্লি আগে যেমন ছিল সেরকমই ছিল, কোন রকম চেঞ্জ হয়নি। অর্থাৎ বেসিক্যালি এটা বড় কথা সেই সময় ক্যাপিটাল দিল্লি এবং দৌলতাবাদ দুটোই কিন্তু সেই সময় ক্যাপিটাল ছিল এবং প্রশাসনিক কেন্দ্র ছিল। যেটা ইয়াহি বিন সিরহিন্দি বলেছেন যে রাজধানী পরিবর্তন যেটা হয়েছিল সেটা বেসিক্যালি দুটো ফেজে হয়েছিল। দিল্লি থেকে দৌলতাবাদের লেন্থ ছিল 700 মাইল বা 1500 কিলোমিটার। সেই জন্য আগে ক্যাপিটাল ট্রান্সফারের আগে মোহাম্মদ বিন তুগলক কিন্তু রাস্তাও বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? অর্থাৎ রাস্তা আগে বানিয়ে দিয়েছিলেন ক্যাপিটাল ট্রান্সফারের আগে। এবং যেটা যেতে এই কারণে এবার প্রবলেমটা কি ছিল, গ্রীষ্মকালে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। তার ফলে কি এতটা দূর যেতে সাধারণ মানুষরা গরমে ব্যাস খুঁটি হারিয়ে যাবে, সেটাই বেসিক্যালি হয়েছিল। কিছু সময় পরে কি বলে আমাদের মোহাম্মদ বিন তুগলক দৌলতাবাদ ত্যাগ করেন, কেন তিনি বুঝলেন যে এটা তার দ্বারা পসিবল নয়, কারণ দৌলতাবাদ থেকে মানে কন্ট্রোল করা দিল্লিকে পসিবল হবে না। সেই কারণে তিনি যখন ফিরে চলে আসেন এবং বুঝলেন যে দিল্লি থেকে দক্ষিণ থেকে দিল্লিকে কন্ট্রোল করা সম্ভব না, এই জন্য তিনি উত্তর ভারতকে কন্ট্রোল করতে না পারার জন্য তিনি আবার ক্যাপিটাল টোটালি ওখান থেকে নিয়ে চলে আসেন। এবার দেখো সাধারণ মানুষও চলে এসেছিল, এতে যা বলো সাধারণ মানুষ যদি কপি করে তাতে কিছু কি আর করা যেতে পারে। তো এখান থেকে বলা হয় স্ট্যানলি ল্যান্ডপুল দৌলতাবাদকে একটা বিপদগামী স্মরণ মানে ক্ষমতার স্মারক হিসেবে মন্তব্য করেছেন। কিন্তু এর কিছু ইতিবাচক ফলাফল ছিল, এর ফলে কি ভালো কাজ হয়েছে ক্যাপিটাল ট্রান্সফার। ইতিবাচক ফলাফল কি ছিল? এর ফলে কি প্রচুর মানুষ দেখো দিল্লির জনসংখ্যার কিন্তু 10% তারা কিন্তু দেবগিরিতে পৌঁছতে পেরেছিল। অর্থাৎ এটা সফল ছিল। বহু সুফি হাকিম এরা কর্মকর্তারা দক্ষিণে যায়, ফলে এখানে তুর্কি সাংস্কৃতিক ছড়িয়ে গিয়েছিল। এই কারণে বলা হয় যে আলাউদ্দিন খিলজি যিনি ছিলেন তিনি কিন্তু অস্ত্র নিয়ে দক্ষিণে গিয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন তুগলক এখানে ধর্মশাস্ত্র আর সংস্কৃতি নিয়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। এটা দুজনের মধ্যে পার্থক্য। সুলতানি যেটা সাংকেতিক মুদ্রার যেটা হচ্ছে প্রচলন, যে ফিরোজ শাহ তুগলক প্রথম সুলতান ছিলেন যিনি প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন। তিনি প্রতীকী মুদ্রা মান রূপার টাকার সমান করেছিলেন, কারণ এই সময়ে বেসিক্যালি এটা করার কারণ ছিল সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড রূপার অভাব ছিল, শেল্টার মানে ডেফিসিট ছিল। সেই কারণে ভারতে এত রূপা আসা সম্ভব ছিল না। সেই কারণে দৌলতাবাদে তিনি আহ প্রতীকী মুদ্রার প্রবর্তন করেছিলেন। এবার ইসামি বলেছেন দৌলতাবাদে ইসামি বুঝতেই পারছে সব জায়গায় গন্ডগোল করা। এবার বারানি বলছে কি যে কোষাগার খালি হয়েছিল বলে তিনি করেছিলেন। মানে এইসব স্টেটমেন্ট বুঝতেই পারছো, মানে যারা থাকে তারা একটু মানে বুঝতেই পারছে আর কি বলবো। প্রথম ঈশ্বর তোপা এই ধরনের মুদ্রা চালু করেছিলেন। জিয়াউদ্দিন বারানি ইসলামী স্টেটমেন্ট গুলো দিলাম। তবে এটা বেসিক্যালি কথা কতটা ভুল ছিল তার কারণ সেই সময় রাজকোষ কিন্তু আর্থিক সমস্যা ছিল, কিন্তু রাজকোষ খালি ছিল না। অর্থাৎ বারানির মন্তব্য কিন্তু ঠিক ছিল না। এবার এটা বেসিক্যালি এই ধরনের পেপারি মুদ্রার যে ফলো সেটা তিনি মোহাম্মদ বিন তুগলক করেছিলেন। চীনের রাজা ছিল কুবলাই খান, তিনি 1260-এ
একটা কাগজি মুদ্রা চান বা চাও ইউজ করেছিলেন, যেটা ছিল সফল। সেই কারণে মোহাম্মদ বিন তুগলক এটা করেছিল। 1294 ইরানের মঙ্গল শাসক গাইখাত খান কাই কুতুব তিনি এটা ব্যবহার করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিল। যেন বারানি এটাকে তামার মুদ্রা বলেছেন বা মিস বলেছেন। ফিরোজ মানে ফিরিস্তা এটাকে পিতল বা কাঁসার মুদ্রা বলেছেন। তবে ঐতিহাসিক বেশিরভাগ মুদ্রা এটাকে তামার মুদ্রা বা দোকান হিসাবে মেনশন করেছে। যাই হোক, এটা যথাযথ স্থাপন হয়নি বলে পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এবার মোহাম্মদ বিন তুগলকের কিছু অভিযানের কথা বলে দিচ্ছি, যেটা বেসিক্যালি তিনি মঙ্গল আক্রমণ হয়েছিল। সেই সময় আলাউদ্দিন তার তারমাসিকি সিরিন খান তিনি তখন অ্যাটাক করেছিল, যেটা একমাত্র আক্রমণ ছিল, মানে প্রথম এবং শেষ বিদেশি আক্রমণ এই সময় একমাত্র মোহাম্মদ বিন তুগলকের সময় একবারই হয়েছিল। যে তিনি সুলতান ইউসুফ বুগরাকে মানে মেরঠ পাঠিয়েছিলেন বা তোমার এই যে মঙ্গল আক্রমণ করার জন্য পাঠিয়েছিলেন, যেখানে ঝিলাম নদীর তীরে তিনি মঙ্গলদেরকে পরাজিত করেছিলেন। এরপরে মোহাম্মদ বিন তুগলক পাঞ্জাবে কালনৌর এবং পেশোয়ার তিনি ক্যাপচার করেছিলেন। সফল অভিযান। খোরাসান বা ইরাক খোরাসান অঞ্চল ছিল ইরানের পূর্ব দিকের অঞ্চলটা, যেটাকে সূর্যের ভূমি বলা হতো, কারণ এরা সান গডকে এরা পুজো করতে বলতে সূর্যের ভূমি বলা হতো। যে ফিরিস্তা বলেছেন যে বেসিক্যালি ইরাক আর হচ্ছে খোরাসান অঞ্চল বলতে গেলে ইরানকে বলা হচ্ছে। সেখানে যারা রাজকুমাররা ছিল তারা এসে সুলতানকে খুব মানে তাগাই দিত, বলতে যে হচ্ছে চলো এটা খুব তুমি সহজে জিতে যাবে, মানে এ দিয়ে দিয়ে খুব মানে কনভিন্স করতো। সেই কারণে মোহাম্মদ বিন তুগলক কি করেন, আবু সঈদের ইরানের তখন সুলতান ছিল খোরাসান অঞ্চলের আবু সঈদ, তার বিরুদ্ধে একটা ত্রিমৈত্রী সংঘ গঠন করেছিল। তিনজনকে নিয়ে একটা সংঘ গঠন করেছিল, অর্থাৎ যার মাধ্যমে তিনি বেসিক্যালি তাকে পরাজিত করার করেছিল। যার মধ্যে কি ছিল, যে তার তারমা সিরিন ছিল, এই যে তারমা সিরিন খান মঙ্গল শাসক ছিল, আর মিশরের সুলতান ছিল আল নাসির। অর্থাৎ বুঝতে পারছি যে এই যে মঙ্গল সুলতান তাকে পরাজিত করেছিল, কিন্তু তাকে আবার নিজে একটা ত্রিমৈত্রী সংঘ গঠন করেছিল খোরাসান অঞ্চলকে ক্যাপচার করার জন্য। এবার এই জিনিসটা সাকসেসফুল হয়নি, কারণ এই আন্দোলনের জন্য মোহাম্মদ একটা সেনা তৈরি করেছিল, খোরাসান সেনা, এক বিশাল বড় একটা পাওয়ারফুল সেনা করেছিল। কিন্তু সেই সময় সেন্ট্রাল এশিয়ার মধ্যে একটা পলিটিক্যাল চেঞ্জের কারণে এই পরিকল্পনার বাস্তবায়িত করা যায়নি। মানে কি, এই যে আমে দুধে মিশে যাবে, ঠিক আছে, তারমাসিন আর তারমাসিনের সঙ্গে আবু সাইদের একটা ভালো সম্পর্ক এস্টাবলিশ হয়ে যায়। ফলে এই যে সংঘটা এটা ব্রেক হয়ে গেল, সেই কারণে আর অ্যাটাক করা পসিবল হলো না। সেখানে এবার এত বড় সেনাকে কি করবে, মোহাম্মদ বিন তুগলক তো বানিয়ে ফেললো। সেই জন্য তিনি কি করেন, পাঞ্জাবের যে নাগরকোট এলাকা তিনি জয় করলেন, কারণ এত বড় সেনাকে রাজধানীতে নিয়ে যাওয়া পসিবল না। তো যদি বিদ্রোহ করে দেয় তখন আরেক গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য তিনি রাজধানীতে সেনা না রেখে অন্যান্য জায়গায় যুদ্ধ করতে তাদেরকে পাঠিয়ে দেন। কারাজল অভিযান, কারাজল বলতে আজকের দিনের যেটা কুরাইন অঞ্চল, সেখানে খসরু মালিকের নেতৃত্বে তিনি আক্রমণ করেছিলেন। তো বেসিক্যালি মোহাম্মদ বিন তুগলক চীন জয় করতে চেয়েছিলেন, কার্জল নয়, কিন্তু বেসিক্যালি কার্জল জয় হয়েছিল। এবার বারানি বললেন যে কার্জল অভিযান বেসিক্যালি যে খোরসান অভিযানের একটা পার্ট ছিল। এরপর তিনি 1337-এ কাংড়া দুর্গ, কাংড়া বলতে হিমাচল প্রদেশের দুর্গ, এটা হয়েছে, পাওয়ারফুল জায়গা ছিল। তো আবুল ফজল বলছেন যে সব থেকে ইন্ডিয়ার মানে দুর্ভেদ্য দুর্গ ছিল কাংড়া দুর্গ, যেটা মোহাম্মদ বিন তুগলক ক্যাপচার করতে সক্ষম হয়েছিলেন। তারপর দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা যদি বেসিক্যালি একটু ভাবি, যে দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি হিন্দু রাজ্য, একমাত্র হিন্দু রাজ্য ছিল কাম্পিলি, সেটা তিনি দখল করেছেন। এবং কাম্পিলির তখন শাসক ছিল কাম্পিল দেব ছিল, সেই জন্য তখন থেকে কাম্পিলি ছিল। তো তিনি হোয়েসেল শাসক বীরবল্লালের কাছেও তার গুরসামকে পাঠিয়েছিলেন। তো এই সময় প্রায় টোটাল ইন্ডিয়া তিনি ক্যাপচার করেছিলেন। শুধুমাত্র কাশ্মীর, বেলুচিস্তান, উড়িষ্যা, রাজস্থান বাদে টোটাল ইন্ডিয়া তিনি ক্যাপচার করেছেন। এই জন্য দিল্লি সালতানাতের সব থেকে বড় এম্পায়ার, সব থেকে বড় সাম্রাজ্য কিন্তু মোহাম্মদ বিন তুগলকই এস্টাবলিশ করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এত কিছু পড়ার পরে একটা জিনিস বুঝতে পারছো তো, যে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে যা যতটা জানতে বা যতটা জানো, এতটা কি জানতে যে এইসব ব্যাপার এত কিছু ছিল, এই ব্যাপারগুলো? না স্যার। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে কতটা হিস্ট্রিতে আমরা কম জিনিস জানি। এই জন্য আমি তোমাদেরকে অনেক ডিটেলসে আমি দিল্লি সালতানাতটা দিয়েছি, অনেকটাই ডিটেলস দিয়েছি।
আরো অনেক ডিটেলস আছে, যে আমি তার মধ্যে থেকে অনেক সর্ট আউট করে বের করে তোমাদের জন্য বের করে দিয়েছি। কিন্তু এতটা অন্তত তোমাদের জানতে হবে একটা পার্সপেক্টিভ তৈরি করার জন্য। ওকে? একটু সময় লাগছে এই জায়গাগুলো করতে, কিন্তু এটা একবার ফ্রিজ করে নিলে এই জায়গা থেকে কোনো কোশ্চেন আটকাবে না। ওকে? আমি সেইভাবে নোটগুলো বানিয়ে দিয়েছি। তো মোহাম্মদ বিন তুগলকের সময় প্রায় 34টা বিদ্রোহ হয়েছিল, যার মধ্যে দক্ষিণ ভারতে 22টা বিদ্রোহ হয়েছিল। প্রথম বিদ্রোহ বাহারুদ্দিন গুরসাম করেছিল, শেষ বিদ্রোহ 1351-তে তারমি করেছিল। আর দিল্লি সুলতানের প্রথম সুলতান ছিল যিনি সব থেকে বেশি বিদ্রোহের সম্মুখীন হয়েছিল। আর সেই সময়ে বেসিক্যালি মানে বাহামনি সাম্রাজ্য এস্টাবলিশ হয়েছিল। আর দেবগিরিতে তোমার হচ্ছে নূর উদ্দিন আর ইসমাইল শেখ আফগান বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহগুলো আমরা একটু দেখি। তো প্রথমে বাহারুদ্দিন গুরসামের নেতৃত্বে সাগরের ইকতিদার ছিলেন। তিনি গুলবার্গায় আন্দোলন করেছিলেন। তিনি গুরসাম উপাধি নিয়েছিলেন এই সময়ে। তাকে গুরসাম উপাধি মোহাম্মদ বিন তুগলক দিয়েছিল, আলী গুরসাম, বাহারুদ্দিন গুরসাম ছিল। তো যাই হোক, পরবর্তীকালে কি হয়, তিনি এই সময় থেকে দেখা যায়, এরপর থেকে মোহাম্মদ বিন তুগলকের একটা ফেরোসাজ রূপ দেখতে পাওয়া যায়। তিনি কি করেন, ভাতের সঙ্গে গুরসাম্পের মাংস রান্না করে, মানে তাকে মেরে তার মাংস রান্না করে তার ওয়াইফ আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে, খেতে বলেছিলেন। কারণ বুঝতে পারছো, ভীষণভাবে তিনি ফেরোসাস হয়ে গেছিলেন তার আন্দোলনের কারণে। খুব ক্রুয়েল হয়েছিলেন। তার যে আন্দোলন, এইটা মোহাম্মদ বিন তুগলকের একটা অন্য দিক। এতক্ষণ ভালো দিক দেখলে, এবার তার নেগেটিভ দিকগুলো দেখো। এবার এটা কিভাবে তোমরা কোন নজরে দেখবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। 1378-এ বাহরাম আইবা, যেটাকে কিসলু খান, মুলতানে বিদ্রোহ করেন। এখানে মোহাম্মদ বিন তুগলক কঠোর হাতে বিদ্রোহ দমন করে মুলতানে গিয়ে তার যে ডেড বডি, বাহরামের মাথা, মুলতানের গেটে ঝুলিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে? যাতে মানে আর কেউ এরকম না করতে পারে। কিন্তু পরবর্তীকালে এখানে মুলতানের প্রত্যেকটা মানুষকে মোহাম্মদ বিন তুগলক মারার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ রুকনুদ্দিনের অনুরোধে মুলতানের নাগরিকদেরকে মানে অন্যান্য মানুষদেরকে আমাদের মোহাম্মদ বিন তুগলক মারেন। মানে দেখো ক্রুয়েলটি কতটা, দেখো যে মোহাম্মদ বিন তুগলকের ক্রুয়েলটি কতটা ছিল। এই সময় হাজী ইসমাইল খানের নেতৃত্বে বাংলা স্বাধীন হয়ে গেছিল। এই যে বাংলাটা একমাত্র তার হাত থেকে বেরিয়ে গেছিল, একমাত্র নয় বেশিরভাগই বেরিয়েছিল। তারপর মাদুরাইতে, এর আগে গিয়াসউদ্দিন তুগলকের সময় মাদুরাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। তো এই জন্য ইবন বতুতা জালালউদ্দিন এহসানকে মালবের রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। এর জামাতে ছিল ইবন বতুতা। এবার মোহাম্মদ বিন তুগলকের সুদেশ মানে অসময়ের সুযোগে জালালউদ্দিন নিজেকে সুলতান ঘোষণা করেছিলেন। এবং এই আন্দোলন দমন করতে গিয়ে মোহাম্মদ বিন তুগলক নিজেই প্লেগে আক্রান্ত হয়েছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হরিহর বুক্কা, এটা আমরা পরে আরে বিজয়নগর আলাদা করে পড়বো যখন, তখন আমরা হচ্ছে আলোচনা করে দেবো। ঠিক আছে? বিজয়নগর বাহামনি মিডিয়েভেলের মধ্যেই আমাদের আছে, অন্য পার্টে আছে। এছাড়া অবধের সুলতান আইনুল মুলক, তিনি দৌলতাবাদের সুবেদার করা হলে বিদ্রোহ করেছিলেন। তো এই একমাত্র বিদ্রোহী ছিল, সেটা হচ্ছে এই আইনুল মুলক, অবধের সুবেদার, যাকে তিনি ক্ষমা করেছিলেন। এছাড়া আর কাউকে কিন্তু মোহাম্মদ বিন তুগলক ক্ষমা করেননি, একমাত্র একেই ক্ষমা করেছিলেন। এটার বেসিক্যালি একটা গল্প রয়েছে। গল্প বলতে কি, যখন এই বিদ্রোহ দমন করার পরে একে তোমার ক্যাপচার করে, মানে একে হচ্ছে বন্দি করে রাজ দরবারে আনা হয়েছিল। দরবারে আনার পরে সেখানে মানে একটা চাদর বিছিয়ে, ঠিক আছে, সে সভাসদদেরকে সামনে বসিয়ে চাদর বিছিয়ে বেসিক্যালি কি হয়েছিল, যে বলেছিল যে তোমার কাছে একটা রত্ন, সে রত্নের কারণে তোমার ক্ষতি হচ্ছে। তো সেই তো তোমার প্রত্যেকের বললো যে কি করা উচিত, সেই রত্নটা ক্ষতি করার পরে সে রত্নটা তোমার কাছে এলো। তো সেই রত্নটা কি করা উচিত, সেই রত্নটাকে আবার ধারণ করা উচিত, না সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া উচিত। তো সেখানকার প্রত্যেক লোকেরা বললো যে না, সেটাকে আপনি আবার ধারণ করতে পারেন, অসুবিধা নেই। সে একটা সময় না হয় খারাপ হয়ে গেছিল, পরে ঠিক হবে। এটা বেসিক্যালি তিনি তার কথা বলেছিলেন। অর্থাৎ তিনি আইনুল মুলককে তিনি এতটাই স্নেহ করতেন, বা এতটাই তিনি নিজের রত্ন হিসেবে মনে করতেন, এই জন্য একমাত্র তাকেই তিনি ক্ষমা করেছিলেন। ঠিক আছে? এছাড়া সেই সময় আমরা জানি দেবগিরিতে হাসান গাঙ্গু বাহামনি সাম্রাজ্য স্থাপন করেছিল 1347-এ। নুরউদ্দিন ইসমাইল খান দেবগিরি বিদ্রোহ। মুলতানে শাহ আফগানের বিদ্রোহ হয়েছিল। গুলবার্গায় আলী শাহর বিদ্রোহ। বাংলায় ফখরুদ্দিন শাহর বিদ্রোহ। বিদরে শিহাব সুলতানির বিদ্রোহ ছিল। অর্থাৎ সমস্ত জায়গায় বিদ্রোহ হয়। শেষ পর্যন্ত গুজরাটে যে তোমার মোহাম্মদ বিন তুগলকের যে দাস ছিল তার বিদ্রোহ করেছিল।
এবং সিন্ধুর থাট্টায় কার্গিল বিদ্রোহ দমন করতে গিয়ে সেখানে মোহাম্মদ বিন তুগলক মারা যান। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয়েছিল তার্ঘিতে, মানে তার্ঘির বিদ্রোহ দমন করতে গিয়ে সিন্ধু প্রদেশে যে থাট্টায়, এখানে তার মৃত্যু হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের। এবার তার যে দেহ, নাসিরুদ্দিন চিরাগ দেহলভি, তিনি বেসিক্যালি মোহাম্মদ বিন তুগলকের উজির ছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় মানে সেই ক্যাম্পে ছিলেন, এবং তারই বেসিক্যালি সিদ্ধান্তে বলা হয় যে ফিরোজ শাহ তুগলক সুলতানে বসেছিলেন, মানে সুলতান হিসেবে বসেছিলেন। ওকে, হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, এরপরে ফিরোজ শাহ তুগলক আছে, সেটাও বাবা অনেক বড় আছে, মানে এটা আমাদের জাস্ট 50% হয়েছে। 29টা পেজের মধ্যে এমাত্র 13টা পেজ হয়েছে, আরো এখানে ব্যাপার আছে। আচ্ছা, তোমাদের কি আমি পিডিএফটা পুরোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এখন আজকে আর পড়াবো না। ফিরোজ শাহ তুগলকের টোটাল আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। ফিরোজ শাহ তুগলক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে, দেখা গেল ফিরোজ শাহ তুগলক দেখো কত বড় আছে, দেখছো অনেক ডিটেলস আছে এর মধ্যে। আচ্ছা, তারপরে ফিরোজ শাহ তুগলকের পরে তুগলক শাহ, তারপর আবু বকর নাসিরুদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন সিকান্দার শাহ, নাসিরুদ্দিন খসরু শাহ, ঠিক আছে আছে। তারপর তৈমুরলাং যে ভারত আক্রমণ করেছিল, তার বেসিক কিছু ইনফরমেশন আছে, যে কি কি ব্যাপার হয়েছিল। তো তারপরে সৈয়দ ডাইনেস্টি খিজির খান, এটা আছে। তারপরে সেই খিজির খানের পরে মুবারক শাহ, সেটাও আমার ইনফরমেশন দেওয়া আছে। মোহাম্মদ শাহ, তারপরে আমরা দেখবো আলাউদ্দিন আলম শাহ, তারপরে আমরা লোদি ডাইনেস্টি আছে, আমাদের এখানে লোদি ছিল, ঠিক আছে। তো এটা আছে, তারপরে আমাদের হচ্ছে বহলুল লোদি আছে, তার সম্পর্কে ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তার অভিযানগুলোর এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। সিকান্দার লোদির সম্পর্কে বলা আছে, তার অভিযানগুলো আমি দিয়েছি, বলে দিয়েছি কি কি করেছিল, এগুলো পড়িয়ে দেবো আবার। তারপর হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত আমাদের ইব্রাহিম লোদি আছে, তো তাকে পরাজিত করে বাবর সিংহাসন আরোহণ করেছিল, সেই গল্পটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে পুরোটা, আমি পরের দিন আমাকে আবার একদিন লাগবে পুরোটা করাতে, তো আমি পুরো নোটটা আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা পড়ে নেবে, একটু এটা করবে। আর তারপরে আমি এর সাথে সাথে এমসিকিউ এর যে টোটাল সেট, এটা বেসিক্যালি তোমাদের ধরো 150 বা 200, 200টার কাছাকাছি এমসিকিউ থাকবে, ঠিক আছে? দিল্লি সালতানাতের উপরে, এটার উপরে টোটালি আমাদের অ্যাপ্রক্স 200, 200টার কাছাকাছি এমসিকিউ থাকবে। তো সেটা আমি নোটটা দিয়ে দিচ্ছি প্লাস এমসিকিউ দিয়ে দিচ্ছি, তোমরা একটু একটু সলভ করবে, একটু সলভ করবে। আর তারপরে পরের দিন আমি কয়েকটা এমসিকিউ করবো যেগুলো প্রথমের দিকে ছিল, সেগুলো সলভ করাবো। তারপরে আমি বাকি জিনিসটা একটু পড়িয়ে দেবো, তারপরে আবার একটু সলভ করাবো, আবার একটু এটা করিয়ে দেবো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ নাহলে স্যার। প্রথমটা ভুলে যাবে। ঠিক আছে, একটু একটু করবো, একটু একটু করবো, তাহলে এই জিনিসটা আমাদের একটু বাকি থাকবে। তো এটা তোমাদের নোটটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা পড়ে রাখবে, তাহলে সলভ করতে অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এটা মোটামুটি হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে রবিবার বা সানডে, প্রবাবেলি ক্লাস হবে না, কারণ আমি একটু থাকবো না। সানডে কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে। তো সানডের পরে ওই মঙ্গলবারের দিক করে হয়তো ক্লাস হবে, বা তার আগে যদি আমি করতে পারি অলরেডি করব। তো তোমাদের হচ্ছে টেস্ট এক্সাম, ঠিক আছে। আহ আজকে আজকে কি বার বলো তো? মঙ্গলবার। টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে। থার্সডে, ঠিক আছে, বৃহস্পতিবার, ঠিক আছে। থার্সডে বৃহস্পতিবার তোমাদের যে পরীক্ষা, ইউরোপের ইতিহাসের, ডাব্লিউবিসি তোমাদের এটা টেটটা ছিল, যে ইউরোপের ইতিহাসের যে মডিউলটা আমি বলেছিলাম, তার টেস্টটা আমি থার্সডে দেবো, আমি কোশ্চেন বানিয়ে দেবো। যে টেস্টটা বৃহস্পতিবার দিন আমি লিঙ্ক দেবো, ঠিক আছে। তোমরা এটা আরেকবারে লাস্ট রিভিশন করে রাখবে, এটা বৃহস্পতিবার কনফার্ম এটার এক্সাম হবে, ঠিক আছে। মোটামুটি তোমার ধরো তোমার ওই 30 থেকে 40, 30+ কোশ্চেন থাকবে, 30 থেকে 40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এটা থার্সডে এক্সাম থাকবে, ঠিক আছে, এটা পড়বে। তো সানডে প্রবাবেলি হবে না, যদি আমি এতে না যাই, ঠিক আছে, তাহলে হবে সানডে, না হলে এটার হচ্ছে এক্সামটা তোমরা করে রাখবে থার্সডে। এবার যদি তার আগে ক্লাস হয়, তাহলে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। থার্সডে এক্সাম থাকবে, এটা আমি এখন জানিয়ে দিলাম, এটা তোমরা একটু পড়ে রাখবে। ওই তোমার কি কি ছিল যেন, ওই ফরাসি বিপ্লব থেকে শুরু করে শিল্প বিপ্লব, ওই পার্টটা মনে আছে আশা করি।